সবাইকে শুভ সন্ধ্যা এবং শুভ নমস্কার জানিয়ে আমরা আজকের ক্লাস শুরু করব। এখানে লেখা আছে সনাতন জ্যোতিষ ও হস্তরেখায় গ্রহের অবস্থান সংক্রান্ত বিস্তৃত আলোচনা। আপনারা একটু লিখে নিন প্রয়োজনে, সনাতন জ্যোতিষ ও হস্তরেখায় গ্রহের অবস্থান সংক্রান্ত বিস্তৃত আলোচনা, যেটা আমাদের ডাক্তারবাবু এসকে ঘোষ বলেছেন যে একটি গ্রহকে নিয়ে হোক। তো সেক্ষেত্রে দেখুন এখানে আপনারা নাম্বার 12, তারপরে নাম্বার 11, তারপরে আছে নাম্বার 10, এই খেয়াল করুন, এরপরে 9, এই আছে 8, এই 7, এই 6, এই 5, এই 4, এই 3, এই 2, এই 1, 1 থেকে 12টা আছে। এখান থেকে যেটা বাদবে সেইটাকে কিন্তু আমরা লগ্ন বানাবো, সেই লগ্নকে ধরে বিচার করা হবে। এতে কি আপনারা একমত আছেন? জি জি একমত। হ্যাঁ স্যার, জি স্যার, জি স্যার। যেটা লগ্ন বাদবে সেইটাকে লগ্ন ধরে আজকে কিন্তু আলোচনা হবে। তা না হলে কেউ হয়তো বললেন যে আমরা একটা লগ্ন মনে করে নিলাম, এই লগ্ন মনে করে বা কারো হয়তো লগ্ন বেঁধে গেল যে আমি হয়তো কারো কথার উপরে নির্ভর করে ক্লাসটা নিচ্ছি কিনা, এরকম হওয়া যাবে না। ঠিক আছে? এই হচ্ছে আপনার 12টা কাগজের টুকরো, 1 থেকে 12 পর্যন্ত এখানে আছে। তাহলে আপনাদের সামনে আমি একটা তুলতে পারি, যে কোনো একটা, পারি তো? জি হ্যাঁ বলুন। অবশ্যই স্যার। তুলবো একটি? তুললাম, স্যার, এই একটি তুলেছি, বাকিগুলো ফেলে দিলাম। দেখি এটা কি বেঁধেছে। 10 বেঁধেছে, দেখুন 10। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 মানে মকর বেঁধেছে। জি মকরে আমরা লগ্ন বসান, সবাই মকরে লগ্ন বসিয়ে দিই। এইবার গ্রহ কোনটি নিয়ে আলোচনা হবে দেখুন, এখানে 1 থেকে 9 পর্যন্ত আছে, যেহেতু গ্রহ 9টি, এই হচ্ছে 9, তারপরে 8, তারপর 7, তারপর 6, তারপর 5। এখানে ওলট পালট আছে নাকি নাম্বার? সিরিয়ালে দেব। এটা 8, এই হচ্ছে 6, এই 7, 2, এই 4, 5, আছে 1, এই 3, এই 9। এখানে 1 থেকে 9 আছে। এখানে যে গ্রহটি বাদবে সেই গ্রহটিকে নিয়ে কিন্তু আলোচনা হবে আজকে। ঠিক আছে? তাতে কি একমত আছেন সবাই? জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আজকে লগ্ন কিন্তু মকর বেঁধেছে। এইবার দেখি আমাদের গ্রহ কি বাঁধে। এবার আমি তুলতে পারি এখান থেকে একটা, এই 2 বেঁধেছে, 2। তাহলে চন্দ্র নিয়ে আলোচনা হবে। মকর লগ্নে সপ্তমপতি চন্দ্র। দেখছেন, লগ্নের জি সপ্তমপতি চন্দ্র। এইবার এই মকর লগ্নের ক্ষেত্রে চন্দ্র কোন গৃহে থাকলে কেমন ফল দেবে, বা এই চন্দ্র মানে কিভাবে মানব জীবনের ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে পারে মকর লগ্নের জাতক জাতিকা যারা হবেন, বা হাতে তার চন্দ্র কেমন অবস্থানে থাকবে, আজকের দিনে কেন আমাদের এই চন্দ্রের সংখ্যা এবং শনির সংখ্যা বাড়লো, এরও কিন্তু আমাদের কিছু বিষয় জানতে হবে। কেন আজকে বেঁধেছে? আমরা তো এটা লটারি ধরলাম, লটারিতে আমাদের 2 কেন আসলো আর 10 কেন আসলো, অর্থাৎ 1 আর 2 কিন্তু আসছে। 1 আর 2 আসার কারণটা কি, এটি আমাদের আগে একটু প্রথমে জানতে হবে। আমরা যদি এখানে উপরে লিখি, আপনারা কি দেখতে পাচ্ছেন? এখানে দেখা যাচ্ছে আজকের তারিখ হচ্ছে কত? 30 তারিখ নাকি না 29 তারিখ? 29 স্যার। 29। এটা তো লেখা মোটা হয় না।
এই 29/01/2021 একক সংখ্যা করুন কত হয়? ও কত? 5 আর 1 6, 6 দিয়ে 8, মানে শনির সংখ্যা আসে। প্রথমে কিন্তু আমরা মকর লগ্ন পেয়েছি, মানে লগ্নের অধিপতি কিন্তু শনি। আজকের সকালবেলার ক্লাসও হয়েছে কিন্তু শনির সংখ্যা নিয়ে, 8 সংখ্যা নিয়ে। এখন কিন্তু টেনে নিয়ে গেল ভাগ্য আমাদের সেই শনির মধ্যে, যা ক্লাসের শুরুতেই কিন্তু একটু আমরা 8 সংখ্যা নিয়ে কিছু আলোচনা কিন্তু এর ভিতর হয়ে গেল, মানে কুশলাদি বিনিময়ের মধ্য দিয়ে হয়ে গেল না। সেই 8 আমাদের কিন্তু ছাড়ছে না, কিছু ছাড়ছে না। তো আজকে এই 8 সংখ্যা আমাদের দেখি কি দিতে পারে। 8 কি দিতে পারে বা শনি কি দিতে পারে, লগ্নাধিপতি শনি এমনকি চন্দ্র গ্রহমাতা সে কি দিতে পারে। তাহলে আমাদের 3টি গ্রহ নিয়ে কিন্তু আজকে আলোচনা হয়ে যাবে, যেমন মকর লগ্নের অধিপতি শনি, চন্দ্র এখানে বেঁধেছে শনি, এটি নিয়েই কিন্তু আমাদের এই 3টের সঙ্গে কিভাবে মেলে, হাত দিয়ে প্ল্যানেট দিয়ে আর নিউমারোলজি দিয়ে কিভাবে মিল ঘটানো যায়, এটি হচ্ছে আমাদের জানার বিষয়। তাই তো, এইভাবে কি হবে ক্লাসটা নাকি? হ্যাঁ, এখন স্যার শনির সময় চলতেছে, মানে রাত সন্ধ্যা 7টার পর থেকে তো স্যার শনির সময় না? সন্ধ্যা 7টায় তো শনির লগ্ন মানে না। এই লগ্নের মানে 7টার পর থেকে প্রতিদিন থাকে না, 7টা থেকে ভোর 4টা পর্যন্ত, এটা শনির সময় না নাকি? না, 8টা থেকে এটা মনে হয় সঠিক নয়। লগ্ন তো 2 ঘন্টা অন্তর পরিবর্তন হয়। 7টা থেকে ভোর 6টা পর্যন্ত শনির লগ্ন থাকবে কেন? ভোর 4টা পর্যন্ত। লগ্ন তো 2 ঘন্টা অন্তর পরিবর্তন হবে। আপনার আজকে হচ্ছে জানুয়ারি মাসের 29 তারিখ, 29 জানুয়ারি। ছয়টা 53 থেকে 9টা 4 পর্যন্ত হচ্ছে সিংহ লগ্ন। সন্ধ্যা 6টা 53 থেকে 9টা 4 পর্যন্ত সিংহ লগ্ন থাকবে। অর্থাৎ সারা রাত বা ধরে যে শনির লগ্ন থাকবে এমন থাকার তো কোনো সম্ভাবনা নেই আজকের দিনে। মাসের আপনারা সহজভাবে চার্ট, এই পঞ্জিকার প্রথমে মাসের শুরুতে একটা, এই দেখুন বাংলাদেশ সময়ের প্রচলিত স্ট্যান্ডার্ড সময় অনুযায়ী মাঘ মাসের লগ্নারম্ভকাল, অর্থাৎ লগ্ন কয়টায় আরম্ভ হবে, এটা কিন্তু 1947 সাল থেকে এই বর্তমান সময় লগ্নের সময় সব সময়ের জন্য একই থাকবে। যে মাসে যে সময় লগ্ন শুরু হবে এর কোনোটা রদবদল 47 সালের পরে হয়নি, অর্থাৎ লগ্ন ফিক্স। তা ধরে নেওয়া যায় আজকে 15 তারিখ, কত বললাম, 6টা 53 থেকে 9টা 4 পর্যন্ত আমাদের সিংহ লগ্ন। তো সিংহ লগ্ন নিয়ে আমাদের যাওয়ার প্রয়োজন নেই, এ যেন বলছিলেন তাই আমরা আর কি লগ্নটা যাচাই করে নিলাম যে এখন কোন লগ্নে ক্লাসটা শুরু হচ্ছে। তো দেখুন মকর লগ্ন, আজকের লটারিতে ভাগ্য মকর লগ্ন, যার অধিপতি হচ্ছে শনি, এবং আজকের যে ক্লাসের তারিখ সংখ্যা সেখানে রয়েছে কিন্তু শনি। এর সাথে যদি আপনি বার সংখ্যা যোগ করেন শুক্রবার, তাহলে 8 আর 6 14 সমান 5 হচ্ছে বুধ। তাহলে বুধ কতটা বুদ্ধিবৃত্তি, বিচক্ষণতা, শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল অধ্যবসায় করবে আজকের ক্লাসে, আসলে ক্লাসটা ভালো হবে কি মন্দ হবে, ক্লাসে কিছু শেখা যাবে কিনা, এটা কিন্তু ওই বুধের উপর নির্ভর করবে যে আসলে কেসিপালের বুদ্ধি কতটুকু আছে বা তার পেটের মধ্যে বিদ্যা কতটুকু আছে, কতটুকু দিতে পারবে, সঠিক দিতে পারবে কিনা, এটি কিন্তু আজকে বুধ নিয়ন্ত্রণ করবে। তা বুধ যেহেতু আগে একটা ক্লাসেই বলেছি আমার হাতে কিন্তু বুধ খুব একটা ভালো নেই, আমার জন্ম প্ল্যানেটে বুধ আবার রাহু যুক্ত চতুর্থে, আপনারা তাও জেনেছেন, অর্থাৎ বুধ ভালো নেই, তার মানে আমার মেধায় আজকে আর কাজ করবে না বা ভালো কিছু আসার সম্ভাবনা কিন্তু নেই। তারপরেও আমি চেষ্টা করব যে দেখি আমাদের শনি মহারাজ কিছু দেয় কিনা, লগ্নাধিপতি শনি মহারাজ, সেও কিন্তু আমার লগ্নের, মানে কর্কট লগ্ন, আমার লগ্নে শনি বসে আছে সপ্তম এবং অষ্টম পতি, মানে তারও কিন্তু দেওয়ার সম্ভাবনা নেই। আবার চন্দ্র সংখ্যাটি উঠেছে, চন্দ্র কিন্তু আমার জন্ম চার্টের লগ্নের অষ্টমে বসে আছে নিধন স্থানে, তার মানে সেও দেওয়ার সম্ভাবনা নেই।
তাহলে আজকে হয়তো আমার কাছ থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ নাও বেরোতে পারে, এটাই কিন্তু স্বাভাবিক ধরে নেওয়ার কথা। তো দেখা যাক দেখি এই মাতৃদেবী গ্রহমাতা চন্দ্র এবং শনি মহারাজ কি দেন। তো দেখুন মকর লগ্নের লগ্নাধিপতি শনি আজকে ক্লাস শনির সংখ্যায়। শনিকে শুনলেই আমরা ভয় পাই। শনিকে ভয় পাওয়ার কারণ কি? শনিকে তো তিনটি নামে ডাকা হয় সাধারণত। এক হচ্ছে শনি মহারাজ, দুই হচ্ছে শনি ন্যায়ের দেবতা, তিন হচ্ছে কর্মফল দাতা। তাহলে শনি কর্মফল দেবে, যে কর্ম করবেন সেই কর্মের ফল দেবে। সেই শনি ন্যায়ের পথে নেবে, অর্থাৎ আপনাকে অন্যায় অবিচারের পথে যদি ঢুকেও যান সেখান থেকে বের করে নিয়ে সে সৎ পথে পরিচালনা করবে। আর হচ্ছে সে তো রাজা। যেমনটি আপনারা সকালবেলায় ক্লাসে আমরা যেটি শিখলাম আজকে প্রেসিডেন্ট স্যারের কাছ থেকে অনেক নতুন এবং গুরুত্বপূর্ণ জিনিসই শিখলাম, যে জন্ম তারিখে যদি একটি শনি থাকে তাহলে কি হয়, দুটি শনি থাকলে কি হয়। আমি কিন্তু একটি প্রশ্ন করেছিলাম, আপনারা জানেন যে এক শনি থাকলে তাকে মকর রাশির সঙ্গে তুলনা করা যায় কিনা বা বৈশিষ্ট্যের সাথে মেলে কিনা। আপনারা একটু মিলিয়ে দেখেন তো যে আসলে একটি শনি যদি জন্ম তারিখে থাকে তাহলে তাকে মকর রাশির বৈশিষ্ট্যের সাথে মেলে কিনা। যখন দুইটি শনি থাকবে তখন কুম্ভের সাথে মেলে কিনা। যখন তিনটি থাকে তখন আপনারা দেখবেন যে তুলা অথবা বৃষের সাথে মেলে কিনা। বৃষের সাথে মিলবে, তুলার সাথে কম মিলবে। যখন চারটি শনি থাকবে তখন কিন্তু কন্যার সাথে মিলবে, মিথুনের সাথে মিলবে না, চরিত্রের সাথে। আপনারা এগুলো মিলায় নেবেন বা প্রয়োজনে একটু নোট করে নিতে পারেন যে তিনটি শনি থাকলে তখন কিন্তু মিথুনের সাথে মিলবে, সরি তিনটে শনির সংখ্যা যদি থাকে তখন বৃষের সাথে মিলবে, আর চারটি থাকলে কন্যা রাশির সঙ্গে বৈশিষ্ট্যের সাথে মিলবে। এটি আপনারা একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এটা একটু নোট করে নিন। তো এই মকর লগ্নের লগ্নাধিপতি শনি কিন্তু আজকের ক্লাসের দিনেও কিন্তু শনি লগ্নে বসে আছে। চারটা থাকলে কার সাথে মিলবে? মিথুনের। কন্যা রাশির বৈশিষ্ট্যের সাথে মিলবে। তা দেখেন মকর লগ্নের লগ্নাধিপতি শনি গোচরে অর্থাৎ হোরারি অ্যাস্ট্রোলজিতে বা গোচর প্ল্যানেটে কিন্তু এখন লগ্নে বসে আছে, আর চন্দ্র তার সপ্তমে। তাহলে লগ্নপতি লগ্নে বসে আছে শনির মতো রাজা গ্রহ, সে ধনপতি এবং লগ্নপতি। আপনার আজকের যে প্ল্যানেটটায় শনি নিয়ে আলোচনা, সেই লগ্নের ধনপতি তো শনি, সে কিন্তু লগ্নেই বসে আছে। তার মানে শনির শুভ প্রভাবটি কিন্তু এখানে আসতে হবে, অশুভ প্রভাব কিন্তু আসার সম্ভাবনা নেই। তবু আমরা ক্লাসের স্বার্থে কিন্তু শুভ অশুভ দুটি প্রভাবই কিন্তু আমাদের জানতে হবে, যে আসার সম্ভাবনা নেই বিধায় সব শুভ দিকগুলোই বলে গেলে কিন্তু হবে না। অশুভ কি হতে পারে তাও জানতে হবে, কিন্তু সেই শনি কোন গৃহে থাকলে অশুভ দিত সেই আলোচনার মাধ্যমে কিন্তু আমরা বুঝে নিতে পারবো যে এই শনি এই অবস্থানে থাকলে অশুভ ফল দিত। কিন্তু আজকের প্ল্যানেটে কিন্তু শনি মহারাজ কোন রকমে অশুভ ফল দেওয়ার সম্ভাবনা নেই। বা কারো জন্ম ছকে যদি মকর লগ্নের লগ্নে শনি থাকে সে কিন্তু নিঃসন্দেহে শনিরই লোক, মানে একেবারে শনি মহারাজের যে গুণগুলো থাকবে, যতগুলো গুণ আছে, যে গুণের মধ্যে আমরা পেয়েছি কর্মফল দাতা, তিনটি নাম পেয়েছি, তাহলে এমনকি ন্যায়ের দেবতা, তাহলে সততা থাকবে, নিষ্ঠা থাকবে, একাগ্রতা থাকবে, পাণ্ডিত্য থাকবে, এমনকি শনির কিন্তু সেই যোগী যোগ সাধনা একাগ্রতা এগুলোও কিন্তু থাকবে। উপরন্তু এই শনি মহারাজ যখন ধনপতি আপনার লগ্নে বসে আছে, যে ধন দেবে মানে অর্থ সম্পদ টাকা পয়সা যে দেবে সেই তো আপনার বাড়িতে এসে বসে আছে, মানে শনি মহারাজ দেওয়ার জন্যই কিন্তু আপনার কাছে এসে আবির্ভূত হয়েছে, অর্থাৎ দেবে আপনাকে, উনি দেওয়ার জন্যই আসছে। তাহলে এই শনি মহারাজ নিশ্চিত উদার শনি, অর্থাৎ আপনাকে দেবেন, যেহেতু ধনপতি ধন সম্পদ দিবেন। মানুষের জীবনে তো দুটি চাওয়া পাওয়া, একটা হচ্ছে অর্থ সম্পদ, আর একটি হচ্ছে আমার শরীর স্বাস্থ্যটা যাতে ভালো থাকে। তা শনি মহারাজ সাধারণত কি রোগের কারক? শনি মহারাজ সাধারণত বা শনির কুপ্রভাবে রোগ ব্যাধি হতে পারে। কি রোগ ব্যাধি? শনি যদি অশুভ কিছু দেয়, আজকে ধনপতি লগ্নে বসে আছে, টাকা পয়সা দেওয়া ছাড়া সে কিন্তু নিতে পারছে না, কিন্তু আপনার বাড়ির শনি বসে আছে জায়গায় কিন্তু শরীর স্বাস্থ্যের উপর কিছু ইফেক্ট ফেলবেই। একেবারে শনি যেখান থেকে যাবে চিহ্ন ফেলে যাবে না, এটা কিন্তু হতেই পারে না।
বা একটা লোক হেঁটে যেতে লাগলে পায়ে কিছু শব্দ হবে না, একেবারে নিঃশব্দে চলে যাবে, এটা কিন্তু হওয়া খুবই কঠিন। অর্থাৎ সে কি ছাপ ফেলে যাবে, ইনি কিন্তু কিছু ব্যাধি পীড়ার ছাপ এখানে ফেলতে পারে, কারণ আপনার ঘরের এসে যেহেতু শনি বসে আছে। তো এমনকি লগ্নে বসে থাকলে লগ্ন থেকে দেহ মন বিচার করা হয়, তা মন আর দেহ যদি বিচার করা হয় তাহলে মন আর দেহের উপরে কিছু নেগেটিভ ইফেক্ট উনি ফেলতে পারেন। তাহলে মনে ফেললে কি করে, মনোকষ্ট, মনোচঞ্চলতা, মনোবিঘ্নতা এগুলোই দিতে পারে। শরীর কষ্ট দিলে শনির ব্যাধি কি, যেমন ক্রনিক ব্যাধি, যে সকল ব্যাধি পীড়া সহজে সারে না, দাউদ, একজিমা, পায়ের ব্যথা। তাই বলে আবার ঘা পাতলা চুলকানি, কিন্তু এই দাউদ, একজিমা, ঘা পাতলা চুলকানি, এমনকি বংশগত রোগ, ক্রনিক ব্যাধি, যত রকম ক্রনিক ব্যাধি আছে এগুলো কিন্তু শনির অধীনে। তাছাড়া ধরুন শনি মহারাজ অনেক সময় ধরুন আঁকা বাঁকা দাঁত, দেখতে যেন একটু হতে পারে না, হ্যাঁ মানে হাড়ের বললাম না, সংক্রান্ত যে রোগগুলো আছে। হ্যাঁ ক্রনিক ডিজিজ বলতে হাড়ের ভিতর মজ্জার পীড়া, হাড়ের পীড়া, যে সকল নার্ভের পীড়া, মানে যে সকল রোগ খুঁজে পাওয়া যায় না সেই সকল রোগে আক্রান্ত করতে পারে, মানে সহজে ধরা পড়বে না যে সকল রোগ। এমনকি পচনশীল রোগ, গ্যাংগ্রিনও কিন্তু এর মধ্যে পড়ে। কিন্তু গ্যাংগ্রিন আর নার্ভের রোগ যখন আসতে হবে তখন বুধের কানেক্ট থাকতে হবে। তা বুধের কানেক্ট তো আছেই আজকে, কারণ আপনার ষষ্ঠপতি তো বুধ, আজকের জন্ম তারিখ সংখ্যায় বুধ আছে। অর্থাৎ আমি এর ভিতর যে নার্ভের কথা বলে গেলাম, শনি কিন্তু নার্ভের রোগ দেয় না, কিন্তু দেবে। কেন দেবে, ষষ্ঠপতি বুধ, তারিখে বুধ আছে, অর্থাৎ বুধের অশুভ প্রভাবে সে কিন্তু শিরার রোগ, নার্ভ বা নার্ভের রোগ এগুলো কিন্তু দিতে পারে। সেই সঙ্গে কি দিতে পারে, কিছু বুদ্ধি বৈকল্যতা ঘটাতে পারে, কিছুটা তোতলামি ভাব ঘটাতে পারে। এই শনি মহারাজ দাঁতের উপরে এইভাবে ইফেক্ট ফেলতে পারে। কিন্তু অর্থ সম্পদের ব্যাপারে বা আমার মানসিক কষ্ট দূর করার ক্ষেত্রে, এমনকি আমাদের জীবনের প্রতিষ্ঠার ক্ষেত্রে শনি মহারাজ কিন্তু উদার হাতে আমাদেরকে দেবে। স্যার আজকে শনিতে তো তোতলামি দেবে না, আজকে শনিতে কি তোতলামি দেবে? আজকের যে লগ্নের শনি, এটা কি তোতলামি দেবে? কারণ সে তো শনি বুধযুক্ত, শনি বুধের সাথে সম্পর্ক রয়েছে না, বুধ আর শনি তো মিত্র গ্রহ। হ্যাঁ বুধ আর শনি মিত্র গ্রহ, কিন্তু বুধের তোতলামি তো দেবে না, যেহেতু আজকে বুধ আছে, শনির সাথে এই গৃহে কিন্তু আজকের প্ল্যানেটে শনি, রবি, বৃহস্পতি, এমনকি শুক্রও সম্ভবত মনে হয় গোচরে মকরে চলে গেছে আজকে, নাকি দেখুন তো। শুক্র মনে হয় সম্ভবত হ্যাঁ আছে, শুক্র আজকে সম্ভবত চলে যাওয়ার কথা বা গতকালকে চলে যাওয়ার কথা। হ্যাঁ আজকে চলে আসছে স্যার শুক্র। হ্যাঁ শুক্র আজকে চলে আসছে, বললাম না যে গতকালকে বা আজকে চলে আসার কথা। তাহলে এখানে সেই শনির সাথে দেখুন রবি যুক্ত হয়ে গেছে, কিন্তু অষ্টমপতি বুধ ষষ্ঠপতি যুক্ত হয়েছে সেখানে, বুধ আর শুক্র ঢুকে গেছে অলরেডি। শুক্র যখনই ঢুকে গেছে তখনই তো গোলমাল পাকিয়ে দিয়েছে। বুধ শুক্র তো কখনো কোনো লগ্নে শুভ ফল দেয় না, কোন লগ্নের ক্ষেত্রে বুধ শুক্র যদি শুভ ফল দেয় না, আর বেশি অশুভ দেয় কিন্তু কর্কট, বৃশ্চিক এবং মীন লগ্নের ক্ষেত্রে বুধ শুক্র যদি এক গৃহে অবস্থান করে তাহলে বুধের দশাকাল এবং শুক্রের দশাকাল। হ্যাঁ শুক্র শনি মিত্র গ্রহ না, বুধ শুক্র মিত্র শনি গ্রহ হলেও, মিত্র গ্রহ হলেও কোন লগ্নের যে কোনো গৃহে বুধ শুক্র যদি এক গৃহে অবস্থান করে কখনোই শুভ ফলদাতা হবেন না। স্যার আরেকটা বিষয়, এই যে এই লগ্নের ক্ষেত্রে তো শুক্র হচ্ছে আপনার রাজ্যকারী গ্রহ, সে যখন লগ্ন গেছে তখন তো সে ভালো ফলই দিবে, পঞ্চম এবং দশমপতি। তাহলে আজকে শনি ষষ্ঠ শনি, দেখুন যেটি কিন্তু এই রকম প্রশ্ন আমি চাই যে ষষ্ঠ শনি জ্ঞান, গরিমা, আধ্যাত্মিকতা, সাধন মার্গ, এমনকি ন্যায় নিষ্ঠা, সৎ পথে উপার্জন সবকিছুই দেবে। তার মানে কি, অত্যন্ত নিট অ্যান্ড ক্লিন মানুষ তৈরি করবে। মানে এই শনির শুভ দিকগুলো আসবে আজকে, তারপরেও আমরা অশুভ দিক শুনবো বা শিখবো। তাহলে এই শুক্রই তো আপনাকে, শুক্র যখনই শনি যুক্ত হচ্ছে তখন আপনার মধ্যে কিন্তু সে বা সেই জাতক জাতিকার মধ্যে সেই স্বচ্ছতার পরিমাণ আরো বাড়িয়ে দিচ্ছে। আর সেখানে অষ্টমপতি রবি যুক্ত থাকার কারণে
এমনকি পঞ্চমপতি বুধ সেখানে যুক্ত থাকার কারণে আপনার এই শনি মহারাজ কি করতে পারে, অষ্টমপতি রবি থাকার কারণে কিছুটা মান মর্যাদা নষ্ট করতে পারে। মানি লোকের মান না থাকতে পারে। তো আমরা আজকের দিন নিয়ে শুধু বিচার করলে কিন্তু হবে না, আমাদের সময় এইভাবে নষ্ট করলে কিন্তু হবে না, আমাদের জানতে হবে 12টা ঘরের এই লগ্নের কি অবস্থান হয়, এটি কিন্তু জানতে হবে। শুধু আজকের দিন নিয়েই যদি আমরা ক্লাসটা কাটিয়ে দিই তাহলে কিন্তু আমরা শিখতে পারবো না। তো আমরা এবার আসি যে আমরা যে গ্রহটি বেঁধেছিল চন্দ্র, সে কিন্তু তার নিজ গৃহে বসে আছে। তাহলে শনিও যেমন শক্তিশালী, চন্দ্রও কিন্তু দুজন শক্তিশালী, একে অপরের দৃষ্ট নিজ গৃহে। তাহলে কি হতে পারে, চন্দ্রের শুভ প্রভাব পড়বে এখানে না অশুভ প্রভাব পড়বে? চন্দ্র অশুভ প্রভাব পড়বে। অশুভ প্রভাব পড়বে, কেন পড়বে? শনির দৃষ্টি আছে চন্দ্রের উপর। চন্দ্র তো তার নিজ গৃহে বসে আছে শক্তিশালী হয়ে। নিজ গৃহে আরো শক্তিশালী হইলো না স্যার? হ্যাঁ, নিজ গৃহে থেকে তো আরো শক্তিশালী হইলো। চন্দ্র তো তার নিজ গৃহে সে শক্তিশালী অবস্থানে আছে। এইবার শনি মহারাজও তার নিজ গৃহে আছে শুভ যোগ নিয়ে। তাহলে চন্দ্র দুর্বল হয়ে যাবে কেন? শুভ শনির দৃষ্টি আসতেছে না, ফোকাসটা তো শুভ শনির দৃষ্টি আসছে, অশুভ শনির দৃষ্টি তো আসছে না। শনির যে অশুভ দিকটি সেটি কিন্তু দূরীভূত হয়ে যাচ্ছে, শুভ দিকটি আমাদের সামনে ঠেলে দিচ্ছে। তাহলে শনি তাকে সহযোগিতা করবে, চন্দ্রকে এই শনির দৃষ্টি কিন্তু সহযোগিতা করবে। শুধু শনি যে অশুভ ফল দেবে তা কিন্তু হতেই পারে না। শনি তো এখানে অশুভতা আছে স্যার, যেহেতু রবি যুক্ত আছে, শনি কিন্তু এখানে কিছুটা পীড়িত, যেহেতু রবি যুক্ত আছে। অষ্টমপতি লগ্নের অষ্টমপতি রবির দৃষ্টি আছে বা রবি যুক্ত আছে। এইবার দেখুন চন্দ্রের ধনপতি কিন্তু রবি। লগ্ন আর চন্দ্র দুটি ভাইটাল বিষয়। যখন আপনি লগ্ন জানতে পারবেন না তখন চন্দ্র ধরে কিন্তু একটা মানুষের ভাগ্য বিচার করা সম্ভব। অর্থাৎ রাশির গুরুত্ব কিন্তু লগ্নের থেকে কোনো অংশে কম নয়, আবার লগ্নের থেকে যে মানে ওই ধরুন রাশির গুরুত্ব কম বা রাশির থেকে লগ্নের গুরুত্ব কম, এটি কিন্তু কোন রকমের মাপ কাঠি দিয়ে এদিক ওদিক করা যাবে না যে কোনটার গুরুত্ব বেশি আর কোনটার কম। ধরে নেওয়া যাবে দুটোই সমান সমান শক্তিশালী। তাহলে এবার রাশির ধনপতি রবি সে তো সপ্তমে বসে আছে, তাহলে রবিটারও দৃষ্টি আছে না? বুধের আবার দৃষ্টি, বুধের তো দৃষ্টি আছে, আবার বুধের দৃষ্টি আছে না? হ্যাঁ, বুধের দৃষ্টি আছে। শুক্রের দৃষ্টি আছে না? হ্যাঁ। তাহলে অর্থাৎ আজকের দিনে কিন্তু শুভ দৃষ্টিগুলো শনির ঘর থেকে যা বেরোবে সবই শুভ বেরোবে। সংখ্যায় বুধ আসছে মানে বুধ হচ্ছে বুদ্ধিবৃত্তি বিচক্ষণতার কারক। এমনকি আপনি যে শ্রম দেবেন, আপনি যে মেধা খাটাবেন, আপনি যে গবেষণা করবেন, আপনি যে অধ্যয়ন অধ্যাপনা করবেন, তার বাস্তবায়ন ঘটাবে বুধ। বুদ্ধির দেবতা বুধ, কৌশলের দেবতা বুধ, এমনকি জ্ঞান গরিমার কারক গ্রহ বুধ। তো সেই বুধ ষষ্ঠ এবং ভাগ্যপতি। ষষ্ঠপতি হিসাবে বুধের রোগ ব্যাধিটা দিতে পারে, কিন্তু ভাগ্যপতি হিসাবে ভাগ্যের সাপোর্ট দিবে না। ভাগ্যপতি হিসাবে তার যে শুভ সাপোর্ট পাবে না। যখন শুভ সাপোর্ট পাবে তখন তো চন্দ্র এতগুলো গ্রহের শুভ দৃষ্টি পাচ্ছে, কেন সে অশুভ হবে? অর্থাৎ আজকের দিনে ধরে নেওয়া যাবে যে মকর লগ্নের জাতক জাতিকা যারা আছে তাদের সপ্তমে চন্দ্র অবস্থান করছে, অর্থাৎ বা জন্মকালীন প্ল্যানেটে করুক আর আজকের দিনে করুক, যেভাবেই থাক প্ল্যানেটে, যখন ভাগ্য জানতে আসবে তো সপ্তম ভাব তার শুভ। অর্থাৎ সপ্তম ভাব শুভ থাকলে কি হবে? এমনি মাতৃকারক গ্রহ, তাছাড়া বিপরীত লিঙ্গের কারক গ্রহ চন্দ্র, সপ্তম ঘর থেকে বন্ধু বা আপনার দাম্পত্য সুখ শান্তি বিচার করা হবে। তাহলে সেই ব্যক্তি নিঃসন্দেহে বলা যাবে দাম্পত্য জীবনে সুখী হবে, প্রতিষ্ঠিত হবে। এই চন্দ্রের উপর যদি রাহু দৃষ্ট রাহু যুক্ত না থাকে, একমাত্র রাহু যুক্ত রাহু দৃষ্ট যদি না থাকে, তাহলে কিন্তু তার দাম্পত্য সুখ শান্তি, লাইফ পার্টনার ভালো হবে, এমনকি লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য ভালো হবে। সেই সঙ্গে লাইফ পার্টনারের
বা লাইফ পার্টনারও তাকে জীবনে সহযোগিতা করবে। আমরা তো হোল লাইফটা বিচার করবো এখানে, তাই না? শুধু আজকের দিন বিচার করে তো চলে যাব না। এইবার ধরুন এই শনি যদি ধনভাবে অবস্থান করতো তাহলে কি হতো? মকর লগ্নের শনি যদি কুম্ভে অবস্থান করতো তাহলে কি হতো? ধনপতি ধনভাবে। এই শনি মহারাজ অনেক ভালো কিছু দিত, তাই না? ধনপতি ধনভাবে। আর এমনিও তো ধনপতি লগ্নে বসে আছে, তাহলে সে দেবে না? সে যেমন দিচ্ছে ধনভাবে গেলে আরো বেশি দিত না কম দিত? দেওয়ার পরিমাণ বাড়তো না কমতো? বলতে পারবেন কেউ? মকর লগ্নে সহজ জিনিস, মকর লগ্নে লগ্নাধিপতি শনি আর ধনপতি শনি, ধনপতি ধনভাবে যাবে। এবার মকর লগ্নের লগ্নে শনি থাকলে বেশি শুভ পাবো না ধনভাবে গেলে বেশি শুভ পাবো? এটা তো সহজ। লগ্নে বেশি থাকলে, হ্যাঁ, লগ্নে থাকলে বেশি শুভ। লগ্নে থাকলে বেশি শুভ। এইবার ধনভাবে গেলে কম শুভ। সুন্দর উত্তর দিয়েছেন। এইবার দেখুন ধনভাবে যখন যাবে, শনির দুটি গৃহ, একটি মকর একটি কুম্ভ। মকরের শনি মহারাজ বেশি শক্তিশালী কুম্ভ অপেক্ষা। কুম্ভে শনি মহারাজ একটু নিষ্ক্রিয়, অর্থাৎ খুব একটা তেজি নন, সে নিষ্ক্রিয়। এই জন্য মকর লগ্নে যখন লগ্নে শনি থাকবে, ধনভাব অপেক্ষা যখন লগ্নে থাকবে তখন তাকে বেশি দেবে। এটা সঠিক, যে উত্তরটা দিয়েছেন সেই সঠিক বলেছেন। কিন্তু ধনপতি যখন ধনভাবে যাবে তখন শনি মহারাজ দেবে না? দেবে। এই সঙ্গে কিন্তু আরেকটি জিনিস দেবে। শনির যে কুপ্রভাব গুলো আছে, মূলত যে বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয় ঘটানো, এমনকি সংসার পরিজন ছাড়িয়ে মানবেতর জীবন যাপন করানো, ক্রনিক ডিজিজে ভুগতে ভুগতে জীবন নষ্ট করানো, এর সকল কিছুর পরিমাণ কিন্তু অপেক্ষাকৃত কম হবে। অর্থাৎ এই ধনভাবে শনি যখন যাবে তখন শনির যে রেটা বের হবে এটা কিন্তু জ্ঞান, গরিমা বা বুদ্ধিবৃত্তির রে বের হবে। আর এখন যেটা বসে আছে সে হচ্ছে আপনার উন্নয়নের প্রতি বা অর্থ সম্পদের দিকে আগাচ্ছে। ধনভাবে শনি কুম্ভে যেহেতু একটু নিষ্ক্রিয়, তো ওইখান থেকে তার কিন্তু যে তেজটা বেরোবে সেটা মানব জাতির জন্য মানে বিবেক, বুদ্ধি, জ্ঞান, গরিমা এগুলো আরো বেশি পরিমাণে বাড়িয়ে দেবে ধন অপেক্ষা, মানে অর্থ অপেক্ষা। ক্লিয়ার? আর শরীর স্বাস্থ্যটা তার খারাপ ধনভাবে গেলে না। এই যে চন্দ্র যেহেতু শনির ষষ্ঠে পড়ছে চন্দ্র, তাই তার কিছুটা শরীর স্বাস্থ্য খারাপ যাবে না? হ্যাঁ, তখন হতে পারে যে ছোটখাটো হয়তো দুর্ঘটনা হতে পারে, ভ্রমণজনিত কোনো বিপর্যয় হতে পারে, কিছুটা মনোকষ্ট, মনোচঞ্চলতা হতে পারে, দাঁতের রোগ হতে পারে, চোখের রোগ হতে পারে, পেটের রোগ হতে পারে, যেহেতু ষষ্ঠপতি চন্দ্র। আবার রাশি থেকে তারা অষ্টমে পড়ে চলে যায়, রাশি থেকে অর্থাৎ চন্দ্রের ব্যাধি পীড়া গুলো কিন্তু হতে পারে ওখানে। তো আমাদের আগে ধরতে হবে যে সেই গ্রহের শুভ দিক আর অশুভ দিক। আমরা কি চন্দ্রের শুভ আর অশুভ জানি? আর শনির শুভ আর অশুভ তো জানলাম। চন্দ্রের শুভ আর অশুভ কি জানি? হ্যাঁ, চন্দ্র গ্রহ শুভ থাকলে কি দেয়? চন্দ্র যদি কারো জন্ম প্ল্যানেট বা হাতে শুভ অবস্থানে থাকে তাকে কি দেয়? মনে প্রশান্তি থাকে। মনে প্রশান্তি থাকে, সেই লোক মানে মমতা, মায়া, ভালোবাসা, মাতৃত্ব, এগুলো। মাতৃমূর্তি মমত্ব থাকবে, তার মধ্যে একটু চঞ্চলতা থাকতে পারে, হাস্য রসে পটু থাকবে, বিলাসী মানুষ হবে, বিলাসপ্রিয় মানুষ হবে, ভ্রমণপ্রিয় মানুষ হবে। হ্যাঁ, কি বললেন? বললাম সৌন্দর্য প্রিয় থাকবে। চন্দ্র, হ্যাঁ, বন্ধু বৎসল থাকবে, অর্থাৎ বন্ধু বান্ধব মিলে মিশে থাকতে চাইবেন। গুরুজি নমস্কার, শুভ সন্ধ্যা। হ্যাঁ নমস্কার। আজকে ঠিক আছে? আজকে আমার ছবিটা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে তো? ঠিক আছে, হ্যাঁ, সুন্দর আছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। নমস্কার গুরুজি। হ্যাঁ গুরুজি নমস্কার। স্টুডেন্ট তো আমি, যদি হয়
তাহলে না বলে একটু দিচ্ছি। সেরে দেওয়ার চেষ্টা করবেন। হুম। তাহলে এই চন্দ্র যেমন মাতৃমূর্তির মমত্ব দেবে, তেমনি ভ্রমণ প্রিয়তা করবে, বন্ধু বৎসল করবে, এমনকি আর কি কি করতে পারে, বিশেষ করে যে সকল গতিশীল ব্যবসা বাণিজ্য আছে, যেমন বিদেশ ভ্রমণ, বিদেশে উচ্চশিক্ষা, বিদেশে কর্ম, সেই সঙ্গে আমদানি রপ্তানি বাণিজ্য, পরিবহন সেক্টরের যে কোনো কর্ম, এই সকল দিকে কিন্তু এই চন্দ্রের প্রভাবটা বেশি। সেই সঙ্গে যেহেতু মাতৃকারক গ্রহ, সবসময় শান্ত নম্র স্বভাব বিশিষ্ট থাকবে, এই ওটা বন্ধ করতে পারে, এমনকি ভিডিও হয়ে মানে যাচ্ছে। সুর, সঙ্গীত, বাদ্যযন্ত্র এই সকলের দিকেও কিন্তু প্রিয় থাকবে। অর্থাৎ চন্দ্র তাকে, সে নিজ গৃহে বসে আছে চন্দ্রের শুভ দিকে। আর চন্দ্রের অশুভ দিক কি? চন্দ্র যদি অশুভ থাকে তখন কি হতে পারে? তখন সাধারণত দাঁতের রোগ, চোখের রোগ, পেটের রোগ হতে পারে, জলযান দুর্ঘটনা ঘটতে পারে, এমনকি বিভিন্ন স্কিন ডিজিজের মধ্যে, যেমন বসন্ত, কর্মী ঘা, যে ঘায়ে পচনশীল ঘা, গ্যাংগ্রিন, বা ধরুন আপনার পচনশীল রোগের মধ্যে আর কি বলা যায়, বলুন, দু চারটে নাম বলুন, এত ডাক্তার আমাদের এখানে। ক্যান্সার হতে পারে, ক্যান্সার হতে পারে। অর্থাৎ বিশেষ করে ডায়াবেটিস হবে না, শুক্রের কানেকশন না থাকলে ডায়াবেটিস হবে না, শুধু চন্দ্র কখনো ডায়াবেটিস দেয় না। হাঁপানি, শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস, এর সাথে কিন্তু আবার শনির কানেক্ট থাকতে হবে। অর্থাৎ শনির অশুভ দৃষ্টি যদি পড়ে, তখন হাঁপানি, শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস এগুলো কিন্তু দেখা দিতে পারে। এমনিও চন্দ্র ঠান্ডাজনিত অর্থাৎ কোল্ড অ্যালার্জির দিকে কিন্তু বেশি ধাবিত করায়, অর্থাৎ তার কোল্ড অ্যালার্জি জনিত ব্যাধি পীড়া তার থাকবে। কিন্তু তার সঙ্গে শনির কানেক্ট থাকলে এই কোল্ড অ্যালার্জির প্রবণতা বাড়বে। শনির কানেক্ট যদি কম থাকে, বা শনির কুদৃষ্টি বা খারাপ প্রভাব যদি কম থাকে, তাহলে এই মানে ঠান্ডার প্রবণতাটা অনেকাংশে কমবে। কিন্তু চন্দ্রের ঠান্ডাজনিত ব্যাধি পীড়া কিছু না কিছু থাকতেই হবে, পেটের গোলমাল থাকতে হবে, দাঁতের রোগ, চোখের রোগ থাকতে হবে, এটা ঘটাবেই। তো দেখুন, এইবার মকর লগ্নের শনি যদি 3 নাম্বার ঘরে থাকতো, তাহলে কি হতো? বৃহস্পতির গৃহে, বৃহস্পতি আপনার মকর লগ্নের ক্ষেত্রে দ্বাদশপতি এবং তৃতীয়পতি, সে যদি দ্বাদশপতি এবং বৃহস্পতি দ্বাদশপতি এবং তৃতীয়পতি, আর সেই ঘরে গিয়ে যদি শনি বসতো, আমাদের মূল ব্যাপার হচ্ছে শনি যদি বসতো তাহলে কি হতো। বৃহস্পতি কোথায় থাকলো এটি আমাদের জানার বিষয় নয়, তা শনি তৃতীয় থাকলে কি হতো? লগ্নপতি এবং ধনপতি যখন তৃতীয় থাকতো, তখন সে বৃহস্পতির গৃহে যেয়ে বসছে, এই শনি শুভ দিক দেবে না অশুভ দিক দেবে? এটি হচ্ছে আমার প্রশ্ন, বলুন। স্যার ভালো আছেন? শুভ সন্ধ্যা। হ্যাঁ, ভালো ভালো। স্যার আপনার বিকাশ নম্বরটা কত স্যার? 835। পরে বলি, ক্লাসের পরে স্ক্রিনে লিখে দিব। আচ্ছা ঠিক আছে, তোরাই খেতে দিলেন। দেখুন, এই শনি কিন্তু যখন তৃতীয় যাবে, তখন কিন্তু শনি আর বৃহস্পতির তো কোনো শত্রুতা নেই, আছে? শনির সাথে বৃহস্পতির কোনো শত্রুতা আছে? বৃহস্পতির শত্রু শনি আছে, বা শনির শত্রু বৃহস্পতি আছে, এমনটি কি আমরা জানি? নেই, মিত্র। তাহলে তৃতীয় ভাবে কি হবে? সে ভাই বোনের সহযোগিতা পাবে, ভাই বোনের কাছ থেকে সহযোগিতা পাবে, সারা জীবন ভাই বোনেরা তাকে সহযোগিতা করবে। এমনকি তৃতীয় ভাব থেকে দেখা যাচ্ছে বৈবাহিক সূত্রেও কিছুটা সহযোগিতা পেতে পারে। এমনকি ভাই বোনের মধ্যে সেই শনি মহারাজ যেহেতু এর লগ্নপতি এবং ধনপতি, ভাই বোনদের সহযোগিতা শুধু পেয়েই ক্ষান্ত হবে না, সে কিন্তু ভাই বোনের মধ্যে সব থেকে ধনী, জননন্দিত, শিক্ষিত, প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হতে পারে। এইবার শনি যখন চতুর্থে যাবে, যখন মেষে যাবে, তখন কি করবে? দ্রুত উত্তর দিতে হবে, তা না তো 12টায় আমরা যেতে পারবো না। যখন সে চতুর্থে যাবে, চতুর্থে যখন যাবে, তখন কিন্তু মঙ্গল, চতুর্থপতি মঙ্গল এবং আয়পতি মঙ্গল,
তাহলে চতুর্থে যখন যাবে তখন মঙ্গলের সাথে শনির সম্পর্ক কেমন এটি আমাদের বুঝতে হবে। মঙ্গলের সাথে শনির সম্পর্ক শুভ না অশুভ? সম হ্যাঁ, সম অশুভ, অশুভ, শত্রু শনির অশুভ গ্রহ তিনটি, রবি, চন্দ্র এবং মঙ্গল। অশুভ গ্রহ না? শনির শত্রু গ্রহ কে? শনির শত্রু কে গ্রহদের মধ্যে? রবি, রবি চন্দ্র মঙ্গল। হ্যাঁ, রবি, চন্দ্র, মঙ্গল, এই তিনটি নাম মুখস্থ থাকতে হবে। তাহলে চতুর্থে যাচ্ছে শনি বন্ধু ভাবে, যখন চতুর্থে যাচ্ছে তখন মিত্র ভাবকে কিন্তু দুর্বল করে দেবে, যেহেতু শত্রু গৃহে যাচ্ছে। হতে পারে চতুর্থ এবং আয়পতি মঙ্গল, যে মঙ্গল কোথায় আছে তার উপরে নির্ভর করবে যে আমি বন্ধু বান্ধবের সহযোগিতা পাবো কি পাবো না। ধরে নিলাম মঙ্গল নেই প্ল্যানেটে, তো শনি চতুর্থে যাচ্ছে, তা চতুর্থ মঙ্গল তো শত্রু, অর্থাৎ তখন কি করবে? বন্ধু বান্ধবের সংখ্যা কম হতে পারে, বা বন্ধু দ্বারা ক্ষতি হতে পারে, পার্টনার দ্বারা ক্ষতি হতে পারে, বা আপনার জীবনে বিশেষ করে কোনো বন্ধু আত্মীয় ন্যায় অবস্থান করে আপনার যথাসর্বস্ব হরণ করতে পারে। সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। অর্থাৎ বন্ধু মিত্র নিয়ে কিন্তু বিপর্যয় পড়তে পারে। এবার আসতে হবে যদি শনি পঞ্চমে থাকতো, যদি বৃষে থাকে, লগ্নপতি আর ধনপতি যদি পঞ্চমে থাকতো শনি, তাহলে কি করতো? পঞ্চম বুধের সাথে কি সম্পর্ক? বুধের সাথে শনির সম্পর্ক কি শুভ না অশুভ? শুভ শুভ। তাহলে পঞ্চম এবং দশমপতি শুক্রের গৃহে যাচ্ছে, শনি তখন বিদ্যাভাবকে জাগ্রত করত। তো কোন সাবজেক্ট নিয়ে লেখাপড়া করাতো? মকর লগ্নে শনি যদি বৃষে থাকতো তাহলে কোন সাবজেক্ট নিয়ে লেখাপড়া করাতো? কোন কোন সাবজেক্টে নিয়ে যেতে পারতো তাকে? কোন কোন দিকে? যেহেতু সে কর্মপতি এবং পঞ্চমপতি, যে সাবজেক্ট নিয়ে লেখাপড়া করবে সেই সাবজেক্ট রিলেটেড কর্ম তাকে হতে হবে। এবার পঞ্চমে শনি গেলে সে কোন দিকে পড়াশোনা করতো? বৃষ রাশিতে শনি গেলে বৃষ রাশিতে বিচার করতে হবে এভাবে, বৃষ রাশি পঞ্চমপতি বৃহস্পতি, পঞ্চমপতি শুক্র আর দশমপতি শুক্র। তাহলে শুক্র আর শনি এর মিশ্রণ জনিত যত রকমের পেশা বা কর্ম আছে তার সঙ্গে সেই সকল রিলেটেড শিক্ষায় তারা শিক্ষিত। তাহলে শিক্ষা দীক্ষার ক্ষেত্রে পঞ্চমে যদি শনি যেত বৃষ রাশিতে, তাহলে শনি পঞ্চমে সাধারণত বিদ্যা শিক্ষার ক্ষেত্রে শনির বিদ্যা শিক্ষা তো থাকবেই। শনির বিদ্যা শিক্ষা কি? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। আর কি? তন্ত্র মন্ত্র জ্যোতিষ। হ্যাঁ, তন্ত্র মন্ত্র জ্যোতিষ এগুলো আছে। ব্যবসা বাণিজ্যের জগতে যদি ব্যবসা বাণিজ্যের জগতে পদার্পণ করে, শুক্রকে সঙ্গে নিয়ে ব্যবসার নাম বলতে হবে কিন্তু এখানে, কারণ দশম এবং পঞ্চমপতি শুক্রকে সঙ্গে নিয়ে করতে হবে। এই দেখুন, শুধু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নয়, তিনি কিন্তু ফ্যাশন ডিজাইন, মানে ফ্যাশন ডিজাইনার যত আছে এই সকল, এমনকি বাদ্যযন্ত্র বিষয়ক যত রকমের টেকনিক, মানে বাদ্যযন্ত্র তৈরি করা, আবিষ্কার করা, এই সকল বিষয়ে পড়াশোনায়ও কিন্তু সে সফলতা দেবে। আর ওই যে আপনার যেহেতু শুক্রের সাথে জড়িত, শুক্রের যে চরিত্রটা ওটা তো শনি পূজাই হবে, যেমন গান বাজনা। হ্যাঁ, গান বাজনা, আঁকা লেখা, এই জন্য তো বললাম ফ্যাশন ডিজাইন বা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিং এই সকল দিকেও কিন্তু নিয়ে যাবে। শুধু যে ওই অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এর প্রায় সিংহভাগ দিকেই কিন্তু সে নিয়ে যাচ্ছে। শুধুমাত্র ধরে নিন আপনি হয়তো আপনাকে অ্যারোনটিক্যাল বা ধরুন আপনার এই যে মেরিন ইঞ্জিনিয়ারিং বাদে বাকিগুলোই কিন্তু এই শনি তাকে শিক্ষায় শিক্ষিত করতে পারে। সেই সঙ্গে মূলত হচ্ছে এই জ্যোতিষ, তন্ত্র, মন্ত্র, যোগ সাধনা, একাগ্রতা এদিকেও নিয়ে যেতে পারে, বা এই শিক্ষায় কিন্তু তাকে সুশিক্ষিত করতে পারে। এই যে শনিটা, এটা কি ইঞ্জিনিয়ারিং দেবে? হ্যাঁ, এটা কি ইঞ্জিনিয়ারিং এর পেশাটা দেবে? বললাম তো মেরিন আর অ্যারোনটিক্যাল বাদে প্রায় সিংহভাগ ইঞ্জিনিয়ারিং কিন্তু এখানে দেবে। এখন নিত্য নতুন ইঞ্জিনিয়ারিং কিন্তু চলে আসছে এই ভোকেশনাল বা বর্তমানে এই তথ্য প্রযুক্তির ক্ষেত্রে। অনেক
অনেক দিকে চলে। তথ্য প্রযুক্তি তো এর মধ্যে পড়ে, কেন পড়ে না? শুক্র তথ্য প্রযুক্তি না? শুক্র কি আপনার যাবতীয় গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি সব না? লোহার সাথে তাহলে তথ্য প্রযুক্তির দিকে নেবে না? কার ওখান থেকে সাউন্ড আসছে? সাউন্ড আসছে কার ওখান থেকে? একটু লক্ষ্য রাখুন। আচ্ছা, আর কি করতে পারে বলেন? গুরুজি শুক্র পঞ্চমে গেলে আর কোন দিকে কি করতে পারে? শুক্র নয়, শনি 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 হ্যাঁ শনি, শনি পঞ্চমে গেলে তাহলে কি করতে পারে? আর কি কিছু বলি করতে পারে? বলি লগ্নে সে পঞ্চমে মানি সুতসক্ষঞ্চ মধ্যমম প্রথম পুত্র ন্যাসস্যাৎ ক্রোধী রাজ প্রবেশক। তাহলে লগ্নপতি যদি পঞ্চমে বসেন, মানে বৃষে শুক্রের ক্ষেত্রে বসেছেন, তাহলে মানুষটা সম্মানীয় মানুষ, যশস্বী মানুষ। সুতসক্ষঞ্চ মধ্যমম, সুখ এবং তার বন্ধু ভাগ্য এবং সন্তান ভাগ্য মধ্যম প্রকার। প্রথম পুত্র ন্যাসস্যাৎ, এখানে যদি কেতু রাহু রবি বা মঙ্গল কেউ ওখানে দৃষ্টি করে, তাহলে প্রথম সন্তান হানি হওয়ার সম্ভাবনা। ক্রোধী রাজ প্রবেশক, মানুষটা ক্রোধী হবেন এবং রাজ প্রবেশক অর্থাৎ কেউ বলেন মামলা মোকদ্দমাবাজ, আর কেউ কেউ বলেন রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী, এমএলএ এমপি মিনিস্টার ইত্যাদি ইত্যাদি। তাহলে লগ্নপতি, তাহলে দেখুন পঞ্চমে আমি বললাম যে দুটো ইঞ্জিনিয়ারিং বাদে আর বাকি প্রায় সিংহভাগ গুণ কিন্তু তার মধ্যে থাকবে। অর্থাৎ শুক্রের পেশা বাদ দিলে, সোশ্যাল মিডিয়া বাদ দিলে, বা আমরা ডিজিটাল বিশ্ব যদি ভাবি বর্তমান সময়ে, তো এই ডিজিটাল বিশ্ব বলতে যা বোঝায় সেই কর্মগুলো কিন্তু এই শনি দেবে। মানে আজকের ক্লাস যে 5 বুধ বুধ যে আজকে কিছু বের করবে টেনে, তার প্রমাণ কিন্তু এই শনি যখন পঞ্চমে যাবে তখন কিন্তু টেনে বের করবে, প্রকৃত টেনে বের করা শুরু করে দিয়েছে কিন্তু অলরেডি। এইবার সে যখন ষষ্ঠে যাবে, এই শনি যখন লগ্নপতি এবং ধনপতি যখন ষষ্ঠে যাবে, তাহলে আমাদের সবসময় মনে রাখতে হবে যে ওই গ্রহটার সাথে শত্রুতা না মিত্রতা। তাহলে বুধের সাথে শনির তো কোনো শত্রুতা নেই, আছে? নেই। তাহলে এখানে কোনো শত্রুতা নেই। তাহলে ষষ্ঠে যখন যাবে শনির কিছু ব্যাধি পীড়ায় অর্থ ব্যয় করাতে পারে। শনির ব্যাধি পীড়া তো আমরা আগেই জানলাম যে কনিক ব্যাধি পীড়া, এমনকি দাউদ একজিমা চর্মরোগ, হাড়ের ভিতর মজ্জার পীড়া, এগুলো আমরা জানলাম, এইগুলো কিছু দিতে পারে। আমি একটু ইন্টারাপ্ট করি, সে রিপু জয়ী হবে, রিপু জয়ী ষষ্ঠভাবে, হ্যাঁ রিপু জয়ী এবং ঋণ মুক্ত ব্যাধি মুক্ত। মোটামুটি সে ষষ্ঠভাবে গেলে, বুধের ক্ষেত্রে মিথুনে গেলে শনি এই কাজটাও করে যাবে। সে পরাক্রমী মানুষ, পরাক্রমী, শত্রুযুক্ত নয়, শত্রুযুক্ত হলেও শত্রু জয়ী। হ্যাঁ, মানে শত্রু জয়ী অর্থাৎ যে ব্যাধি পীড়ার লক্ষণ দেখা দিলেও আরোগ্যশীল ব্যাধি। এখানে আমরা বলা যাবে যে শনি তো কোনিক ডিজিজের মালিক। আমরা প্রথমে যেটি জেনেছি শনি কোনিক ডিজিজের মালিক, কিন্তু কোনিক ডিজিজ তো সহজে সারে না। কিন্তু কারো কি সারে না? কারো না কারো তো সারে। তো যখন এই লগ্নপতি ষষ্ঠে থাকবে বুধের গৃহে, তখন সে রোগ মুক্ত দেহ হবে। অর্থাৎ রোগ তার হতে পারে সামান্য, হয়তো প্যারাসিটামল খেয়েই ভালো হয়ে যাবে, বা হয়তো 5 দিন ওষুধ খেয়ে ভালো হয়ে যাবে, কিন্তু ওই একটানা 6 মাস ধরে বা 1 বছর ধরে সারা জীবন ধরে রোগ বয়ে নিয়ে তার বেড়াতে হবে না। সহজভাবে এই কথা কিন্তু বলা যাবে। এইবার যখন সপ্তমে প্রবেশ করবে, চন্দ্রের সাথে শনির কি শত্রুতা আছে না মিত্রতা আছে? কি আছে? কিছু আছে, শত্রুতা আছে। যখন সপ্তমে যাবে তখন কি করতে পারে? তার বিবাহের পরে অশান্তি তৈরি করতে পারে, বা জীবন সঙ্গী বা লাইফ পার্টনারকে নিয়ে কোনো বিরোধ তৈরি করতে পারে, নাকি বিবাহে বিলম্ব ঘটাতে পারে, বা জীবন সাথী জীবন সঙ্গী চিকিৎসার্থে ব্যয় হতে পারে। জীবন সাথী বা জীবন সঙ্গী কর্তৃক ধন সম্পদ সম্পত্তি কিন্তু হরণ হতে পারে, যেহেতু শনি চন্দ্রের সাথে সম্পর্ক শুভ নয়, শত্রু, একে অপরের শত্রু তো। হ্যাঁ, এইবার যখন অষ্টমে যাবে শনি, তখন কি হবে? কিন্তু যখন নিজ গৃহে তো চন্দ্র বসে আছে, তখন তো ওইটা ক্ষতি করতে পারবে।
নিজ গৃহে তো সে বসে নেই, যখন শনি ঘুরছে তখন তো চন্দ্র কোথায় আছে আর নেই। এ তো আজকের ক্লাসে চন্দ্র নিয়ে আলোচনা হচ্ছে। ও আচ্ছা। চন্দ্র কোথায় আছে আমরা জানি না তো এখন। না যদি চন্দ্র থাকেও বা কেজি, হ্যালো, হ্যাঁ। যদি চন্দ্র অবস্থান করে নিশ্চিতভাবে তার বিবাহ জীবনে বিলম্ব, বিবাহিত জীবনে অশুভতা, বিবাহ জীবনে ঝগড়াঝাটি, বিবাহ মানে সাধারণত দেখা যায় বয়স্ক ছেলের বয়স হলো 50 বছর, মেয়ের বয়স হলো 20 বছর। এই এটা ডিফারেন্স তো ভালো। এই দেখছেন, সপ্তমপতি সপ্তমে থাকা সত্ত্বেও শনি যুক্ত থাকাতে বিবাহের বিলম্বের কারণ করাবে, এমনকি দাম্পত্য জীবনে অশান্তি করাবে, একে অপরের বয়সের ডিস্টেন্স অনেক বেশি থাকবে, সেই সঙ্গে জীবন সাথী বা জীবন সঙ্গী চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়বে, জীবন সাথী বা জীবন সঙ্গী কর্তৃক ধন সম্পদ লুণ্ঠন হতে পারে। এমন হতে পারে লোভের বশীভূত হয়ে একটা বুড়ো জামাইকে বিয়ে করলো, যে সে অনেক ধনী মানুষ, একে বিয়ে করি তাহলে আমি প্রচুর ধন সম্পদ পাবো। সামান্য 2 মাস আগের কথা, আমার কাছে ঢাকায় একজনে একটা মেয়ে হাত দেখাতে আসছে। আরেকটা হ্যাঁ বলুন। আরেকটা এই মুহূর্তে কথা বলি, যদি কর্কে গে, যদি কর্কটে যদি চন্দ্র শনি অবস্থান করে, এইরকম বিচারে লক্ষ্য করা গেছে যে মানুষটা খোঁড়া হয়েছে, পঙ্গু হয়ে গেছে, অস্থিভঙ্গ হয়েছে, এমন কিন্তু নজর করা গেছে। শুধু বিবাহ জীবনটাই নয়, এগুলোও কিন্তু ঘটনা ঘটে। হ্যাঁ দেখুন, তো যে একটি কথা বলতেছিলাম, সেই মেয়েটির বাড়ি কুমিল্লাতে। কুমিল্লাতে তার প্রচন্ড মানে একটা শত্রু পক্ষ তাদের গোটা পরিবারকে ধ্বংস করে দিয়েছে। তো শত্রু পক্ষের প্রতিশোধ নেওয়ার জন্য তার থেকে বেশি পাওয়ারফুল একটা লোককে সে বিবাহ করেছে। তার বয়স 52 বছর, মেয়েটার বয়স 17 বছর। যখন সে বিয়ে করছে তখন 17 বছর বয়স। বিয়ে করার উদ্দেশ্য একে দিয়ে ওই শত্রু পক্ষকে পুরাপুরি দমন করবে। কিন্তু বিবাহটা মাত্র 2 বছর টিকেছে, এখন 19 বছর বয়স। আমার কাছে আসছে যে কি করব, বিবাহটা ভেঙে গেছে, এমনকি শত্রুর উৎপাতও যায়নি। তাহলে সেই মেয়েটি এই 52 বছরের বৃদ্ধকে বিবাহ করার উদ্দেশ্য হচ্ছে তার ক্ষমতা প্রয়োগ ঘটিয়ে শত্রুকে দমন করা, এমনকি ইনার ধন সম্পদ লুটে নেওয়া বা লুণ্ঠন করা। এই সপ্তমে যখন শনি যাবে তখন কিন্তু এমনটি করতে পারে। এমনকি জীবনে জরা ব্যাধি দুঃখ দৈন্যের মাধ্যমে, কোনো না কোনো দুর্ঘটনার মাধ্যমে জীবনকে পঙ্গু করে দিতে পারে। এইবার দেখুন, কিন্তু সেক্ষেত্রে চন্দ্র যুক্ত থাকতে হবে, নচেত নয়। যেটা মেধর ব্যানার্জি যে প্রশ্ন করলেন যে চন্দ্র নিজ গৃহে শক্তিশালী থাকা সত্ত্বেও যখন তাকে নিজেকে পঙ্গু করবে, সেটি চন্দ্র যুক্ত থাকবে, নচেত নয়। কেন সেটি কেন, এটা তো আমাদের জানার দরকার। যে চন্দ্র নিজ গৃহে, তার সাথে শনি এসে বসছে সপ্তমপতি, তাহলে সে কেন করবে? আরে শনি তো অষ্টমপতি, কানা খোড়া নুলোকে করে, শনি তো করবে। সেই যে করবে সেটি তো এই চন্দ্রে যখন বসবে তখন তো তার অষ্টমপতি, তার জন্য। অর্থাৎ একটি জিনিস আমরা যখন শিখবো তখন ওইটা কিসের কারণে হতে পারে সেটি কিন্তু আমাদেরকে টেনে বের করতে হবে। এইবার শনি যখন আপনার সিংহে প্রবেশ করবে অষ্টমে নিধন স্থানে, তখন তো তার সাথে ঘোর শত্রুতা নাকি? রবি আর শনির তো আর কোনো মিত্রতা নেই। এই সময় কিন্তু শনি তার নেগেটিভ ফলকে আগুনের মতো ফুলকাত দেওয়া শুরু করবে একেবারে। শনি কিন্তু এখানে যে নিস্তেজ হবে না, যদিও রবির পুত্র শনি, অর্থাৎ বাপকে সাইজ করে দেবে, বাপকে সম্মান পর্যন্ত দেবে না। যে সন্তান বাপকে সম্মান দেবে না, বাপকে শ্রদ্ধা দেখাবে না, বাবার সাথে লড়াই করবে, তাহলে বাবার সাথে লড়াই করে সে জিতবে না হারবে, এটি হচ্ছে আমার প্রশ্ন। আমরা সেই যে ব্যক্তি পিতার সাথে লড়াই করবে, অনেকে তো আছে লড়াই করে বাড়ি থেকে বেরোয় এসে ধনী কোটিপতি বিশ্বনন্দিত ব্যক্তিত্ব, বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, বিশাল ব্যবসায়ী, এরকম হয় না? তো এক্ষেত্রে কি হবে না হবে না, এটি হচ্ছে আমার প্রশ্ন। আপনারা বলুন, শনি যখন অষ্টমে যাবে বাবার সাথে লড়াই করে এই সন্তান জিতবে না হারবে? জিতবে স্যার। রবি স্যার হলো যদি ভালোভাবে থাকে, শক্তিতে থাকে, তাহলে সে জিতবে। রবি শক্তিমান বেশি হবে। রবি যদি তার প্ল্যানেটে শুভ অবস্থানে থাকে তাহলে সে জিতবে, এটা তো আপনার উত্তর নাকি বাসুদেব বাবু? জি স্যার।
আর জি স্যার। রবি যদি অশুভ অবস্থানে থাকে তাহলে শনি হারবে, অর্থাৎ যে ব্যক্তি শনি এই অষ্টমে যাচ্ছে সে হেরে যাবে, এটাই তো? জি স্যার। আর জি রবি জি। যদি নিজ গৃহে থাকে? হ্যাঁ, যদি নিজগৃহ শক্তিশালী থাকে তাহলে কি হারবে না জিতবে? বাসুদেব বাবু বলুন। তাহলে রবি জিতবে স্যার। রবি জিতবে? না স্যার, কোন বীর্য ক্রমেই শিষ্য এখানে কেউই জিতবে না, বুঝলেন? এখানে কোন ক্রমেই রবি শনি কেউই জিতবে না, বরং একে অপরে মারামারি লাঠালাঠি করতে করতে জীবনটাকে কোন লগ্নের, মানে জীবনে যদি মকর লগ্নের শনি অষ্টমে প্রবেশ করলে জীবনের যত রকমের বিপর্যয় আছে সে বিপর্যয় গুলো কিন্তু তাকে ভোগ করতে হবে। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ধন সম্পদ সম্পত্তি হারাতে হবে, অল্প বয়সে পিতাকে হারাতে হতে পারে, পিতার কোনো সহযোগিতা নাও পাওয়া যেতে পারে, সন্তান কর্তৃক পুত্র সন্তান কর্তৃক আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারে, পুত্র সন্তান আপনার ন্যায় নীতি আদর্শবান নাও হতে পারে, বংশের মুখ কালিমালিপ্ত করতে পারে। এখানে কিন্তু শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা বেশি ভারী করে তুলবে। শনির যে মূল যে রূপ, যে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়, যে নেগেটিভ রূপগুলো, সেই রূপগুলো কিন্তু তখন এখানে প্রকাশ করার একমাত্র জায়গা। গুরুজি সঠিক তো? হ্যাঁ, গুরুজি পিতৃদোষটা কখন হয় গুরুজি? পিতৃদোষ জন্মে পিতৃদোষ পিতৃদোষ? সাধারণত দেখা যায় শনি এবং রবি যদি পরস্পর সমসপ্তমে অবস্থান অথবা পরস্পর দৃষ্টি বিনিময় অথবা শনি রবির উপরে দৃষ্টি করে, তাহলে পিতা এবং সন্তান পুত্রের মধ্যে একটা বিরোধ, বিবাদ, মনোমালিন্য এবং তিনি যা বলতে চান বা বলতে চাইছেন তার সাথে ছেলে এবং বাবার একটা মতের যে গরমিল, এগুলো একটা লক্ষ্য করা গেছে। এছাড়া শনি যখন বিংশোত্তরী দশায় দেখা গেছে, শনি যখন বিশেষত সিংহে অবস্থান করবেন রবির ক্ষেত্রে, কোনো অবস্থাতেই সে কিন্তু শুভ ফল দেবে না, সব দিক থেকে তার ব্যর্থতা। যেমন মেষ রাশিতে বা মেষ লগ্নে শনি গেলে যেমন সর্বতভাবে অশুভ ফল দাতা, যেমন সিংহ লগ্ন বা সিংহ রাশিতে শনি গেলে বিশেষত মঘা নক্ষত্রে 10 নম্বর নক্ষত্রে যদি শনি অবস্থান করেন তো কি ভয়ঙ্কর জীবন, কি কষ্টকর জীবন। যাদের জীবনে এইগুলো ঘটনা ঘটেছে ছেলেবেলা থেকে তার মৃত্যুকাল পর্যন্ত কষ্ট কষ্ট দুঃখ দুঃখ এইভাবেই তাকে চলতে হবে। অনুরূপ ভাবে যদি সিংহ রাশিতে যদি শনি দৃষ্টি করেন বা শনি অবস্থান করেন, সব সময় অশুভ ফলদাতা। এখানে শুভ ফলদাতার কোনো প্রশ্ন নেই, কোনো ব্যাপারই। বাসুদেব বাবু, তাহলে আপনি আপনার উত্তর পেলেন যে লগ্নপতি, আজকে মকর লগ্ন নিয়ে জি স্যার। আলোচনা হচ্ছে, মকর লগ্নে লগ্নপতি এবং ধনপতি শনি অষ্টমে রবির গৃহে গিয়ে কোন রকমে, মানে কোন একটা সাইড নেই যে এই শনি শুভ ফল দিতে পারে, একটি সাইড খুঁজে পাওয়া যাবে না সেই ব্যক্তির মধ্যে। এবং তার বিবাহ বিচ্ছেদ হবে, মামলা তার মোকদ্দমা। জীবনে রবি যতই শুভ থাকুক, যত রবি শুভ থাকবে, রবি তার নিজ গৃহে থাকবে বা মেষ রাশিতে তুঙ্গস্থ থাকবে, যত শুভ থাকবে তত তার জীবন আরো অশুভত্বের দিকে ধাবিত হবে। গুরুজি একটা জিনিস আমার একটুখানি জানার ছিল, কারণ পরে যদি আবার মনে না থাকে, যদি হ্যাঁ। ছেলে মেয়ে বিবাহের ক্ষেত্রে উভয়ের মাঙ্গলিক দোষ থাকে, ছেলের অথবা মেয়ের দুইজনেরই মাঙ্গলিক দোষ, এখন এই ব্যাপারে শুনুন, আমি বুঝে নিয়েছি। এখন এই ব্যাপারে সাধারণত সচরাচর জ্যোতিষরা বলে থাকেন যে উভয়েরই যেহেতু মাঙ্গলিক, কাজে কাজে এই বিবাহটা শুভ হবে। এইরকম কিন্তু প্রতিদিনই আমার কাছে 10-20 জন আসছে বা এগুলো বিচার করছি। আমার মতে মঙ্গলের প্লাস মাইনাস কোথাও নেই, উভয়েরই মঙ্গলের প্রতিকার করুন, এইটাই আমার বক্তব্য। কখনো মাঙ্গলিক দোষ মাইনাসে মাইনাসে প্লাস হয় না। দুটো মাঙ্গলিক দোষ জুড়লে যে শুভ হয়ে যাবে এমনটি হওয়ার কোন সূত্র জ্যোতিষ শাস্ত্রে নেই। হ্যাঁ, অথচ জ্যোতিষীরা বলেন যে এরও মাঙ্গলিক ওরও মাঙ্গলিক। বলেন, আমরা বলবো না, আমাদের কোন স্টুডেন্ট এই নীতি আদর্শ শিখবে না, এটা কিন্তু রং। আচ্ছা, এইবার যদি এই শনি মহারাজ যদি কন্যায় প্রবেশ করে বা কন্যায় থাকে লগ্নপতি,
মকর লগ্নের লগ্নপতি কন্যায় দ্রুত কিন্তু যাবো, এবার আমরা দ্রুত যাবো, কেন যাবো এরপরে হাতে আসবো, তারপরে গুরুজির ক্লাস। দেখুন যখন কন্যায় যাবে তখন কি হবে, বুধের সাথে শনির তো কোনো শত্রুতা নেই, আছে? ভাগ্যের সাপোর্ট পাবে সে। শত্রুতা নাই। ঠিক তখন কিন্তু শনির বুদ্ধি বৃত্তি বিচক্ষণতা কিন্তু প্রকাশ পাবে, শনির শুভ ভাব কিন্তু তার মধ্যে আসবে। শনির যে প্রকৃত দেওয়া বা শনির যে ধনভাবে গেলে যেমন ধন দেবে, লগ্নে থাকলে ধনপতি সে যেমন ধন সম্পদ দেবে, এই ভাগ্য স্থানে গেলে সে কিন্তু তার মেধা প্রযুক্তি কৌশলী করবে। শনির যে মূলত ইঞ্জিনিয়ার, এই ইঞ্জিনিয়ারের সাথে ভালো ইঞ্জিনিয়ার হতে গেলে তো বুধের কানেক্ট থাকতে হবে, অর্থাৎ বুধের সেই কানেক্টকে সঙ্গে নিয়ে, অর্থাৎ আজকের দিনে কিন্তু বুধের কানেক্ট আছে, যেহেতু সংখ্যার সঙ্গে বুধ যুক্ত, এই বুধের কানেক্ট নিয়ে সে কিন্তু মানে দীর্ঘস্থায়ী মানে আজীবন বুদ্ধিমান, জন্ম থেকে বাকপটু বা বিচক্ষণা, এমনকি কৌশলী, সেই সঙ্গে অধ্যবসায়ী, সঞ্চয়ী, এই সকল গুণগুলো তার মধ্যে দেবে। অর্থাৎ শনি তখন কিন্তু ভাগ্যকে চাঙ্গা করে তুলবে, এমনকি তাকে সৎ করে তুলবে, নিষ্ঠাবান করে তুলবে, আদর্শবান করে তুলবে। সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, এমনকি দেবতী যে ভক্তি শ্রদ্ধা, মা বাবার একক আশীর্বাদ তার মধ্যে থাকবে, যার ফলে সে তার কষ্ট করে, শনি যেহেতু কর্মফলদাতা, যে কর্ম করবে সেই কর্মে ফল পাবে, যে ব্যবসা করবে তার পরিপূর্ণ ফল পাবে, মানে অর্ধেক পেল আর অর্ধেক চলে গেল এমনটি ঘটার সম্ভাবনা নেই। এইবার শনি যখন তুলায় যাবে, তখন তুলায় গেলে সে কিন্তু দশম ভাবে যাচ্ছে, পঞ্চম এবং দশম পতি শুক্র, আর এখানে শনি তুঙ্গস্থ হন। শনি যখন দশমে তুঙ্গস্থ হবে তখন কি করবে, লগ্নপতি আর ধনপতি 1 টাকা দিয়ে যেই একটি মশলা কিনবে, মশলার দোকানদার কালকে হয়ে যাবে 5 টাকা কেজি কিনা মাত্র, অর্থাৎ মুখে মানে যে জিনিস কিনবে তারপরে দাম বাড়বে, বিক্রি করার পরে দেখা গেল দাম কমবে। আর সাধারণত আমাদের কপালে কি বাধে, আমরা মাল কিনি, কিনলে দাম কমে যায় আর বিক্রি করলে দাম বেড়ে যায়। কিন্তু এই ব্যক্তির যখন তুলায় শনি থাকবে, সেই ব্যক্তি কিন্তু মূলত শনির যে ধন কুবের, যে কুবের সমান ধন যে শনি দেবে, বা মহারাজার যে পরিমাণ ধন সম্পদ থাকবে, সৎ রাজা থাকবে, রাজ্যের কেউ অভুক্ত আছে কিনা তাকে না দেখে না খাইয়ে সে খাবে না, এই সকল গুণ কিন্তু তার মধ্যে প্রস্ফুটিত হবে। অর্থাৎ সততা, নিষ্ঠা, একাগ্রতা সবই প্রস্ফুটিত হবে, অত্যন্ত নিট অ্যান্ড ক্লিন ভদ্র মানুষ হবে। সেই সঙ্গে তার যেখানে যাবে হাত বাড়ালেই পাবে, অর্থাৎ চতুর্দিক থেকে কিন্তু তার মুষ্ট ভরে দেবে, তাইতে জ্ঞানের হোক, ধন সম্পদের হোক, বা বিদ্যা বুদ্ধির হোক, বা শরীর স্বাস্থ্যের হোক, সকল দিকে। এমনকি শান্তি বা প্রশান্তির দেবতার যে শুক্র, সেই মানুষটা শান্তি প্রিয় হবে, কারো সাথে অশান্তি গন্ডগোল ফ্যাসাদ বাঁধাতে যাবে না। যেখানে যদি কড়া কথা শুনে লেজ গুটিয়ে আস্তে এসে চুপ করে বসে থাকবে, প্রতিবাদী হবে না সে কখনো, বরং সে তার গুণ দিয়ে মাথায় হাত দিয়ে বলবে, বাবা তুমি আমাকে একটা চড় মারলে, আমি কোনো কষ্ট পাইনি বাবা, আমি কষ্ট পাইনি, আমি কোনো কষ্ট পাইনি, তুমি যেন কিছু মনে করো না, এটা তুমি ভুল করে দিয়ে বসছো। চড় খেয়ে প্রতিবাদ তো করবে না, উপরন্তু তাকে আশীর্বাদ করে আসবে। এই সেই আশীর্বাদক শনি কিন্তু যখন তোলায় যাবে, সে এর জীবনে কিন্তু আশীর্বাদ হয়ে থাকবে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এরকম হবে তার চরিত্র। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। হ্যালো স্যার, রবি শুক্র ধনুতে বসে রয়েছে, ঠিক আছে, শুক্রবার দগ্ধ, কিন্তু শনি তুঙ্গস্থ, তার কি হবে? রবি শুক্র ধনুতে বসে আছে, হ্যাঁ শুক্র দগ্ধ, কিন্তু শনি তুঙ্গস্থ, শনি শুক্র শনি তুলায় বসে, হ্যাঁ তার কি হবে? তার লগ্ন মকর, তার লগ্ন মকর। না লগ্ন মকর না। তাহলে তো আর এখানে এই প্রশ্ন হলো না। না আমি তো জানতে দারিদ্র তো কি থাকবে, মানে দারিদ্র না না, মকর লগ্ন যদি হতো তাহলে দ্বাদশে রবি শুক্র যুক্ত, দেখুন পঞ্চম এবং দশমপতি শুক্র দ্বাদশে, তার সঙ্গে অষ্টমপতি রবি দ্বাদশে, শনি যতই তুঙ্গস্থ থাকুক ওইখানে কিন্তু রবির অশুভ প্রভাব, শুক্রের অশুভ প্রভাব কিন্তু তার উপরে পড়তো। লগ্ন চেঞ্জ হয়ে গেলে তখন কিন্তু ভাগ্য আবার চেঞ্জ হয়ে যাবে, রাশি চেঞ্জ হয়ে গেলে ভাগ্য কিন্তু চেঞ্জ হবে।
ক্লিয়ার? এইবার ধরুন যখন সে বৃশ্চিকে পদার্পণ করবে, শনি আয় ভাবে, মঙ্গলের সাথে কি শনি শত্রুতা না মিত্রতা? শত্রু। শত্রু। তখন আয় ভাবে গেলে শনি মহারাজ কি আয় করাবে না ব্যয় করাবে, নাকি টাকা জমাতে দেবে নাকি ক্ষয় করাবে, কি করবে? আয় ক্ষেত্র নষ্ট হবে, আয়ের পথকে স্তব্ধ করে দেবে, আয় উপার্জনের পথকে স্তব্ধ করে দেবে। যতটা আয় উপার্জন হওয়ার কথা ততটা হবে না, বা তার থেকে দিন দিন কমতে থাকবে। এমনকি সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট করবে। যদিও ব্যয়ের ঘরে গেলে সঞ্চিত অর্থ বিনষ্ট হওয়ার কথা, এখানে কিন্তু শনি আয়ের ঘরে গিয়ে বরং আয় উপার্জন স্তব্ধ করে তাকে দিন দিন অধপতনের দিকে নিয়ে যাবে। আর যখন দেখা যাবে যে চতুর্থ আয়পতি মঙ্গল যদি আবার ভাগ্যক্রমে লগ্নের অষ্টমে বসে থাকে বা ধরুন দ্বাদশে বসে থাকে, তাহলে তার মতো অভাবী জীবন আর কেউ যাপন করেছে কিনা সেই মাত্রই বুঝতে পারবে, অন্য কেউ কিন্তু সহজে বুঝতে পারবে না। কষ্টটা যার সেই কিন্তু বুঝতে পারে। তো এইভাবে কিন্তু সেই ঘরে যখন যাবে, সেই ঘরের অধিপতি গ্রহ কতটা শুভ না অশুভ তার উপরে নির্ভর করে কিন্তু আমাদের ভাগ্য গণনা করতে হবে। এইবার যদি সেই শনি দ্বাদশে যায়, অর্থাৎ ধনু রাশিতে যদি প্রবেশ করে, বা তার প্ল্যানেটে যদি ধনুতে শনি থাকে, মকর লগ্নের মানুষ শনি ধনুতে, তাহলে লগ্নপতি ধনপতি সে দ্বাদশে অবস্থান করছে। বৃহস্পতির সাথে শনির তো কোনো শত্রুতা নেই, আছে শনির সাথেও বৃহস্পতির কোনো শত্রুতা নেই। বরং নেগেটিভ গৃহে কখন গ্রহ মানে পজিটিভ ফল দেয়, মানে নেগেটিভ গৃহে নেগেটিভ গ্রহ কখন পজিটিভ ফল দেয়, সেটি কিন্তু এই মকর লগ্নের ক্ষেত্রে দ্বাদশে যখন শনি যাবে তখন কিন্তু ব্যয়ের ঘর অর্থাৎ নেগেটিভ ঘর, এখানে কিন্তু শনি নেগেটিভ ফল দেবে না, কিন্তু পজিটিভ ফল দেবে। অর্থাৎ এইখানে এই ক্ষেত্রে এই সকল ক্ষেত্রে মাইনাসে মাইনাসে প্লাস হয়। কোন কোন সময় অষ্টমপতি অষ্টমে থাকলে কি রাজযোগ হয়? গুরুজি এমন প্ল্যানেট আছে যে অষ্টমপতি অষ্টমে থাকলে রাজযোগ, বা দ্বাদশপতি দ্বাদশে থাকলে রাজযোগ, এমনকি ষষ্ঠপতি ষষ্ঠে থাকলে রাজযোগ? সাধারণত যদি ব্যয়পতি ষষ্ঠপতি অষ্টমপতি যদি তারা নিজেরা নিজেদের ঘরে বসে, তাহলে মানুষটার সাধারণত আয়ু বৃদ্ধি হয় এবং মৃত্যুটা কিছু সুখকারক হয়। তাদের জীবন প্রবাহ যাই হোক না কেন, মৃত্যু এবং তৎসম্পর্কিত যে তাদের জীবনধারা কিছুটা শুভ হয়। দ্বাদশপতি যদি দ্বাদশে থাকে, দ্বাদশপতি দ্বাদশ থাকলে কি হবে, ব্যয় ভাবটা বিশেষ করাবে না। ব্যয় ভাবের ক্ষেত্রে মানে অমিত ব্যয় নয়, মিত ব্যয়ী, তারা কিছু কিছু ভালো কাজও করবে ব্যয় ভাবে যদি ব্যয়পতি থাকে। ষষ্ঠ ভাবে যদি ষষ্ঠপতি থাকে, তৃতীয় ভাবে যদি তৃতীয়পতি বা অষ্টম ভাবে অষ্টমপতি, ইত্যাদি ইত্যাদি। এইগুলো এক দ্বাদশ, তৃতীয়, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ এই সম্পর্কে পরিষ্কার বলা হয়েছে। যদি ওই ভাবের অধিপতি ব্যতি রেখে অন্য কোনো গ্রহের অবস্থান শুভ নয়, ওই গ্রহের অধিপতিরা যদি কিছু থাকেন তবে কিছু শুভ ফল দান করবেন, নচেত যে কোনো গ্রহ তৃতীয়, ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশে যদি বসেন তারাই অশুভ ফল দেবে। তাহলে এখানে বৃহস্পতি কোথায় থাকবে তার উপরে বৃহস্পতির অশুভ প্রভাব দেবে, কিন্তু শনি ও দ্বাদশে থাকার কারণে শনি কিন্তু অশুভ প্রভাবটা দিচ্ছে না, শনি কিন্তু তার শুভ ফলটা দিয়ে যাচ্ছে। বরং শনি দেবগুরুর সাপোর্ট পেয়ে আপনাকে সেই গুরুগিরির শিক্ষকতা হতে পারে, এই জ্যোতিষের শিক্ষক হতে পারে, জ্যোতিষের বড় কিছু। যেমন গতকালকে একজন বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব মারা গেছেন কলকাতাতে, উনি হচ্ছেন সোমনাথ চক্রবর্তী। না সোমনাথ গুরুজি সোমনাথ চক্রবর্তী না? সোমনাথ চক্রবর্তী, হ্যাঁ হ্যাঁ, উনি মারা গেছেন। আজকে আমার কাছে ফোন এসেছিল, 2-3টে ফোন এসেছিল। অনেক বিশিষ্ট জ্যোতিষ, অনেক অনেক নামজাদা জ্যোতিষ ছিলেন। ভদ্রলোক কারোর সঙ্গে কটু কথা বলেছেন কিনা সন্দেহ, এত ভালো মানুষ। কটু কথা উনি কি তা জানেন না, কাউকে রাগ করে কথা বলা কি উনি জানেন না। এমনকি সেই রকম ভদ্র বংশীয় মানুষ, নিজে ভদ্র মানুষ, জীবনে সেই রকম স্মৃতি স্তম্ভ কিন্তু রচনা করে গেছে। আজকে জ্যোতিষ জগতে ধরে নেওয়া যাবে যে এক উজ্জ্বল নক্ষত্রের পতন ঘটেছে। অথচ শ্রীলাল মারা গেলে
হাস্যকর নিউজ কিন্তু চতুর্দিকে আসছে। না শ্রীলাল না, জয়ন্ত শাস্ত্রী। জয়ন্ত শাস্ত্রী তার নিজ গৃহে আগুনে পুড়ে যখন মারা গেলেন, নিউজে কিন্তু একেবারে জ্যোতিষের পিণ্ডি চটকিয়ে দিয়েছে যে উনি আগের রাত্রে টিভিতে নিউজ করে গেলেন, উনি কি জানতেন না যে উনি আগুনে পুড়ে মারা যেতেন। এইরকম নেগেটিভ নিউজ বেশি হয়েছে, কিন্তু সোমনাথ চক্রবর্তী আজকে মারা গেছে, সবাই কিন্তু মানসিক ভাবে আরো ব্যথিত হয়েছে। কেউ হাস্য রসে পরিপূর্ণ হওয়া নিউজ আমার কাছে এখনো পর্যন্ত আসে। তো এই রকমের ভালো শনির সেই ভালো গুণগুলো বৃহস্পতির গৃহে প্রবেশ করায়, দ্বাদশে প্রবেশ করায়, শুভ গুণগুলো কিন্তু তার মধ্যে দেবে। এইবার দেখতে হবে, আমাদের প্রশ্ন ছিল লটারিতে দুটো জিনিস বেঁধেছে, একটি হচ্ছে শনি অর্থাৎ মকর লগ্ন 10 সংখ্যা পাচ্ছিল, আর একটা হলো 2 অর্থাৎ চন্দ্র। তো হাতে চন্দ্র আর শনি শুভ না অশুভ, এটি আমাদের কিভাবে বুঝতে হবে। আর চন্দ্র হাতে শুভ অবস্থানে থাকলে কি হয়, আর শনি শুভ অবস্থানে থাকলে কি হয়, আবার চন্দ্র হাতে অশুভ থাকলে কি হয়, শনি হাতে অশুভ থাকলে কি হয়, এটা কি আর জানার দরকার আছে? শনির অশুভ দিক, চন্দ্রের অশুভ দিক তো আমরা আগেই একবার আলোচনা করলাম, জানার দরকার আছে? এটা জানার দরকার নাই গুরুজি, খুব একটা জানার দরকার নেই। তথাপিও যেহেতু এখানে আরেকটি জিনিস কিন্তু দেখতে হবে, যখন আমরা এই হাত বিচার করব, ধরুন চন্দ্রের ক্ষেত্র অশুভ আছে বা শনির ক্ষেত্র অশুভ আছে, শনি চন্দ্র দুটি ক্ষেত্রই অশুভ বা দুটি ক্ষেত্র শুভ, অথবা একটি শুভ একটি অশুভ, তো সেক্ষেত্রে কি ইফেক্টটা ফেলতে পারে? আজকের দিনটায় যেহেতু শনি, তার সঙ্গে বুধ, বার সংখ্যা যুক্ত করলে মানে বুধ, এই বুধের শুভ প্রভাবে এই ব্যক্তির যখন আমরা হাত গণনা করতে যাব, অর্থাৎ আজকের তারিখে আমরা এই ব্যক্তির ভাগ্য গণনা করতে যাচ্ছি, তো এই শনি এবং বুধ আমার শুভ দেবে না অশুভ দেবে, এই ক্ষেত্রে সহজ পদ্ধতিতে নিউমারোলজি দ্বারা তার ওই দুটি প্ল্যানেট আমি ভালো দিক বলবো না খারাপ দিক বলবো। অনেক সময় হতে পারে না যে হাতটা সে প্রচুর কষ্টের কাজ, বা ওই কামারের ধরুন যে হ্যামার পিটায়, হ্যামার পিটাতে পিটাতে হাতে কোনো রেখাই নেই, বরং ঠোঁট উঠে উঠে একেবারে জটলে পেকে গেছে, কিভাবে বিচার করা স্যার? হ্যাঁ, ওর ক্ষেত্রে আমরা চন্দ্র শুভ না শনি শুভ না মঙ্গল শুভ না বৃহস্পতি শুভ, এর তো কোনো কুল কিনারাই পাবো না, আমরা তো মাছ সমুদ্রে পড়ে আবুডুবু খাবো যে ওই ব্যক্তির আসলে কি শুভ। তাইলে স্যার আমার মনে হয় স্যার আঙ্গুলগুলা দেখে মানে বলা যায় না অপর পৃষ্ঠে, এবং আঙ্গুলগুলা কোনটা বড় কোনটা ছোট ওই দিক দিয়ে বিচার করে। হ্যাঁ, ধন্যবাদ, সুন্দর বলেছেন। সেক্ষেত্রে আমরা আঙ্গুলগুলো দেখবো, তার নাম সংখ্যা দেখবো, তার জন্ম তারিখ সংখ্যা দেখবো, যদি জন্ম তারিখ না বলতে পারে তাহলে কত তারিখে আসছে, কয়টার সময় সেই ব্যক্তি আসছে। তো ধরুন আজকেই আসছে সেই ব্যক্তি হাত দেখাতে, তো আজকের দিনে 29, দেখুন চন্দ্র আমাদের লটারিতে বাঁধলো চন্দ্র, এইটাই আপনারা এখনো কোনো প্রশ্ন করলেন না। আমরা দুটো লটারি ধরলাম 1 থেকে 12 পর্যন্ত, আমি শুধু অপেক্ষায় ছিলাম আপনাদের কাছ থেকে কখন প্রশ্ন আসবে, কখন প্রশ্ন আসবে। আমি লেটে আসছি। দেখুন আমরা 1 থেকে 12 পর্যন্ত ধরলাম, সেখানে 10 আসলো, আমরা লগ্ন নির্ধারণ করার উদ্দেশ্যে ধরলাম যে কোন লগ্ন নিয়ে আজকে আলোচনা হবে। তো সেক্ষেত্রে যদিও 10 মানে 1 অর্থাৎ রবির সংখ্যা আসছে, কিন্তু রবির সংখ্যা নিয়ে উদ্দেশ্য নিয়ে তো আমরা ধরিনি, আমরা ধরেছি লগ্নটা নির্ধারণ করব। তাহলে লগ্নটা শনির আসছে, জন্ম তারিখ সংখ্যা কিন্তু শনি, এটা কিন্তু আমরা পেয়েছি। এইবার যখন গ্রহণ নির্ণয় করব তখন কিন্তু চন্দ্র আসছে, তা চন্দ্র কেন আসলো? চন্দ্র না এসে রবি আসতে পারতো, বুধ আসতে পারতো, শুক্র আসতে পারতো, শনি আসতে পারতো, মঙ্গল আসতে পারতো, অন্য কিছু তো একটা আসতে পারতো। 1 থেকে 9 পর্যন্ত তো ওখানে আমি লিখে নিয়েছি, 2 বাদে কেন বাঁধলো না, আর 2 কেন বাঁধলো? অর্থাৎ সেই ব্যক্তির ভাগ্য গণনা করতে গিয়ে আজকে 29 তারিখ মানে সংখ্যা 2, আজকে 2 এর প্রভাব কিন্তু বেশি। এইরকম যে আমার ক্লাসের ভিতর হঠাৎ গুরুজিকে এই মুহূর্তে পেয়ে যাব, এটা কিন্তু পাওয়ার কোনো কথা ছিল না, এটা কিন্তু একেবারে গণেশ উল্টে দিয়েছেন। মানে গুরুজি জয়েন করবেন 7:30 ইন্ডিয়ান টাইম, তার মানে আমাদের 8টা, আমি 7টা থেকে 8টা থাকবো, 8টা থেকে 9টা গুরুজি থাকবেন, এইটাই ছিল কথা। কিন্তু আমরা যে তার আগেই মেঘনা চাইতেই বৃষ্টি পেয়ে যাব, এটা তো আমি ভাবতে পারিনি। পরিবর্তন
এই সকল পরিবর্তন শুভ চন্দ্র ঘটাবে, অর্থাৎ চন্দ্র 29 তারিখ চন্দ্র তার নিজ গৃহে অবস্থান করছে। আজকের প্ল্যানেটেও কিন্তু চন্দ্র কর্কটে। দেখুন আজকে চন্দ্র কর্কটে কিনা জানেন? চন্দ্র কোথায় আজকে? জানি না স্যার। আজকে কি রাশি? আজকে কি রাশি? আজকে রাশি কি? হ্যাঁ, কর্কট রাশি, ঠিক তো? আজকে 27, 28, 29 জানুয়ারি, 28, 29 জানুয়ারি, এই যে জন্মে কর্কট রাশি। দেখুন দেখা যায় কিনা? দেখা যায়? এটা কি জন্মে স্যার? হ্যাঁ, আজকের দিনে যে শিশু জন্মাবে সে কি হবে? কর্কট রাশি। আজকের দিনে তো কর্কট রাশি, এই তো পঞ্জিকার পেজে যে 1427 সালের পঞ্জিকায়। কিন্তু স্যার একই দিনে তো দুই রাশিও হয় অনেক সময়। হতে পারে। এই দিনে দেখুন আজকে জন্মে কর্কট রাশি, দেবারিগণ 78 চন্দ্রের 62 বুধের দশা, রাত্রি 4:55 গতে হচ্ছে 78 মঙ্গলের 62 কেতুর দশা। রাশি আজকে পরিবর্তন হচ্ছে না। চন্দ্র সকালবেলায় ছিল 3 ডিগ্রি 0 মিনিট 45 সেকেন্ডে। এই ব্যাপারে ওই যে প্রশ্ন করলো যে দুটো রাশিও তো হতে পারে, তো এই ব্যাপারে তুমি নিশ্চয়ই তো এগুলো জানো বা ওদেরকে বলবে। বলি যে চন্দ্র তো 54 ঘন্টা থাকে, বেলা 12টা পর্যন্ত চন্দ্র কর্কটে বসে আছেন, কিন্তু 12টার পর সিংহে তিনি গমন করলেন। সোয়া দুদিন তো তার মেয়াদকাল, তো তাহলে তখন সিংহ রাশি হতেই পারে। এ ব্যাপারে তো কোনো দ্বিমত নেই, হতেই পারে। আজকের দিনে কিন্তু যায়নি চন্দ্র, আজকে দিন পরে সে ঘর পরিবর্তন করবে, কিন্তু আজকের ক্ষেত্রে বলছি না। ওই যে একজন মানে ছাত্র জিজ্ঞাসা করলো যে দুটো রাশিও তো হতে পারে, সেই ব্যাপারে আমি বললাম। সেই উত্তরটাই তো আমি বললাম যে আমি ধরুন পঞ্জিকাতে তো দেওয়া থাকবে এই কয়টার পরে চন্দ্র ওখানে যাবে, অর্থাৎ যখন চন্দ্রের 30 ডিগ্রি পূর্ণ হবে তখন যাবে। কিন্তু আজকে যে কর্কট রাশি ছিল সেটা আমার মনে নেই। সকালবেলায় গাড়িতে বসে আমি যখন টিভির প্রোগ্রাম করেছি তখন এখন ওই টিভির প্রোগ্রামের কথা আমার মনে আসলো যে চন্দ্র চতুর্থে। আমি মেষ রাশির সময় তো বলছি, প্রথমেই বলেছি যে আজকে কলহ বিবাদ ঝামেলা করতে পারে চতুর্থে চন্দ্র, শনি দৃষ্ট, রবি দৃষ্ট। তা আমি প্রথমে বলেছি, তাই না আমার মনে পড়লো। তা দেখুন আজকে আমরা যে ভাগ্য গণনা করতে গেছি, লটারি ধরলাম, সেখানে চন্দ্র আসলো। আচ্ছা আচ্ছা। সেই চন্দ্র তার নিজ গৃহে বসে থাকলো। আজকের দিনে যে শিশুটি জন্মগ্রহণ করবে তার রাশিটাও কিন্তু হবে সেই কর্কট রাশি, সংখ্যাটিও কিন্তু 2। আবার শনিকে নিয়ে শনির লগ্ন বাঁধলো, শনিও কিন্তু সেই লগ্নে সেখানেই অবস্থান করছে আজকে। তাহলে একটি লোক যখন ভাগ্য জানতে আসলো, আমরা জন্ম তারিখ না জানলেও তার হাত যদি ওই ঠুসলা বটা বা হাত যদি অবস্থান খারাপও থাকে, তাহলে সে যে তারিখে আসবে, যে সময় আসবে, সেই সময়কে যোগ করে, সেই বার সংখ্যাকে যোগ করে, তারপর তার নাম সংখ্যাকে বের করে আমরা তার কোন গ্রহ শুভ আর কোন গ্রহ অশুভ এটা কি বের করতে পারবো না? পারবো? ধরুন এইবার আমাদের কাছে হাত দেখাতে আসলো যদুনাথ ভদ্র, ঠিক আছে? যদুনাথ ভদ্র আসছে, বা যদুনাথ বাদ দিলাম মধুনাথ ভদ্র আসলো বলেন, বা হয়তো আমি ধরে নিলাম কালানাথ ভদ্র, কোন নামই বাদ দিলাম, যে নাম হয় না সেই রকমই ধরলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কালানাথ ভদ্র ধরলাম। এইবার দেখুন এইটা একটু জরুরি দরকার আপনাদের, এইটা না হলে আপনারা মজাটা পাবেন না। এই KALANATH এ হচ্ছে কালানাথ। এইবার ভদ্র, কেউ লেখে BHADRA লিখিত নাম। মূলত অরিজিনাল বানান যদি হয় তাহলে ভদ্র বানান কি? BHADRA, এই হচ্ছে লিখিত নাম, তাই তো? কেউ কেউ আবার কিন্তু লেখেন BADRA, লিখে নিন, কিন্তু এই বানানগুলো লিখে নিন, প্রয়োজন হবে পরে। তো এইভাবেই কিন্তু ভদ্র লেখে, কিন্তু এভাবে ভদ্র লিখে আমরা ভাগ্য গণনা করতে পারবো না।
আমাদের ভদ্র কি লিখতে হবে? দেখুন, ভদ্র মূলত এই একটা ভদ্র, এই একটা ভদ্র পেলাম। এইবার দুটো ভদ্রকে আমরা আরো দুটো ভদ্র পাই। কি ভদ্র পাই? দেখুন, BHADRO, আর একটা পাই হচ্ছে BADRO। এই দুটি ভদ্র পাই। কেন পাচ্ছি? আমি কিন্তু ক্লাসের শুরুতে সবাই জয়েন করে পারছিলেন না, আমি কিন্তু বলছিলাম ধরুন আমার নাম কার্তিক চন্দ্র, চন্দ্র CHNDR, তা লিখিত নাম, কিন্তু লোকে বলছে চন্দ্র চন্দ্র, শেষে একে ও করে দিতে হবে। তো এই যখন কালানাথ ভদ্র হবে, তো ভদ্র যেহেতু দুই ভাবে লেখা হয়, দুই ভাবে লেখে, দুটোই সঠিক, কিন্তু এর সংখ্যাটা কত, এই সংখ্যা আমাদের কিন্তু বের করতে হবে। কিভাবে বের করতে হবে বলেন? বলেন কিভাবে বের করবো? এবার কোনটা সঠিক আর কোনটা বেঠিক আমরা কোনটা ধরবো? সে যেটা লেখে হয়তো BADRO লিখতে পারে, সে বা সরি সে লিখতে পারে BADRA, সে লিখতে পারে BHADRA লিখতে পারে। এখন ধরুন একজন BHADRA লেখে, একজন ভদ্র লেখে BADRA, কোনটা সঠিক আমি জানি না, কিন্তু বাংলায় তো ভদ্র ভ দয়রা বলা, এর তো আর ভুল নেই, এর তো আর অন্যভাবে কেউ লিখতে পারবে না। লিখতে পারবে? পারবে? পারবে না। এর নিউমারোলজি বের করার জন্য কিন্তু আপনাকে এই দুটোর সংখ্যাকে বের করতে হবে। যখন দুটো বের করব তখন B2, H মানে 5, A হচ্ছে 1, D হচ্ছে 4, R হচ্ছে 2, O হচ্ছে 7, সমান কত হয়? উপরে ভদ্র 5 আর 2 7, 8 হচ্ছে 12, 13 14, 14 7 21 মানে 3। এইবার নিচের ভদ্র আছেন 6 1 4 2 7, 7 আর 2 9 হচ্ছে 13 14, 14 হচ্ছে 20 মানে 2। 3 যোগ 2 সমান কত হচ্ছে? 5। পেলাম? এই ভদ্রর সংখ্যা যখনই আপনাকে ধরতে হবে তখন কিন্তু এই 5 ধরতে হবে। আপনি যদি কোনো ক্রমে মানে BADRO লিখে 2 ধরেন, মিলাতে পারবেন না তার চরিত্রের সাথে। যদি BHADRO 3 ধরেন, মিলাতে পারবেন না তার চরিত্রের সাথে। এমনকি এই BHADRA এটা যদি লেখেন, মিলাতে পারবেন না চরিত্রের সাথে। আপনারা মিলিয়ে দেখুন আমি যেটি বললাম এটি সঠিক কিনা। তার সাথে আসবে স্যার শুধু নাম নামের থেকে হবে না? হ্যাঁ, শুধু নামের থেকে হবে না, আগে পিছে কিছু না দিয়ে? নামের থেকেও হবে, কিন্তু তার নামটাই তো কালানাথ ভদ্র, এটাই তো তার পুরো নাম। আপনি নামের বাদ দিলেন। ভদ্র বাদ দিয়ে? ভদ্র কেন বাদ দিয়ে? সে তো বলছেই আমার শুধু নাম কালানাথ ভদ্র। আমি শুধু কালানাথ দিয়ে পরিপূর্ণটা পাবো কি করে? কালানাথ দিয়ে কিছু পাবো তো, কিন্তু কখন পাবো? যখন কালানাথটি পরিপূর্ণ ডাকনাম হবে। কালানাথ তো তার ডাকনাম হয়ে যাচ্ছে না, কালানাথ বলে তাকে ডাকছে, তার ভিতরে কিছুটা ফল আসবে। যেমন ধরুন আমার নাম কার্তিক চন্দ্র পাল, আমাকে কার্তিক নামের ইফেক্ট পড়বে, আবার পুরা নামের ইফেক্টটাও পড়বে। কিন্তু কালানাথ, কালানাথ শুধু কালাও কেউ বলছে না, শুধু নাথও কেউ বলছে না, একবারে কালানাথ বলছে, আর সে লিখছে কালানাথ ভদ্র। তা কালানাথ নামের ডাক নামের যে তার যে ইফেক্ট, সেই ইফেক্টটা তো পড়বে, সেটা তো পরিপূর্ণ নাম না। তো তাতে কি আসে? আমরা তো সেটা দেখতেছি। 5 আছে 9 10 15 16 16 3 19 9 1 10 1 2 2 4, এই কালানাথ হচ্ছে 4 রাহু। এই তো 4 এর সাথে 5 যোগ করে 9, যখন আপনি 9 করবেন, এই যে ভদ্রতে আমরা যে 5 বের করলাম, এটি কেন বের করলাম? দুটি বানানকে, এই দুটি বানানই আমরা সঠিকটা জানি না, যে কোনটা সঠিক কোনটা বেঠিক, কোনটা কে লেখে কোনটা কে লেখে, আরেকজন আরেকটা লেখে, এইটা আমাদের জানার প্রয়োজন নেই। কিন্তু বাংলা নামে যে ভাবে লেখা হয়, মানে উচ্চারিত যে শব্দটি হয়, সেই উচ্চারিত শব্দকে আমরা নিউমারোলজির সংখ্যাতে রূপান্তর করব, তবেই না কিন্তু আমরা সঠিকটা পাবো। আমার ভাষ্যটা আপনারা বুঝতে পেরেছেন?
পেরেছেন কি বুঝতে? অল্প অল্প স্যার। বুঝতে পেরেছি। আমরা ভদ্রতে কেন গেলাম? ভদ্র না যে অন্য একটা টাইটেলে যাই? আমরা অন্য একটা টাইটেল বলুন আপনারা। নাথ। না, নাতের তো আর কোনো পরিবর্তন নেই, এমন কিছু বলুন যার মানে অক্ষর পরিবর্তন করতে হয়, এরকম বলুন। ব্যানার্জি 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 এরও কোনো পরিবর্তন নেই। ভট্টাচার্য দেবনাথ। পরিবর্তন নেই। হ্যাঁ, দেবনাথ। দেবনাথ। দেবনাথে পরিবর্তন নেই। হ্যাঁ, আরে অত দরকার নেই, পালেই তো দরকার। পাল তো হবে, PAUL এই দেখেন গুরুজি বলছেন। এইবার দেখুন পাল লেখে কিন্তু PAUL পাল, কিন্তু এই দেখেন আমি বললাম যে আমার নাম কার্তিক চন্দ্র পাল, এইবার আপনি আমার পাল তো লিখবেন আপনি, আমি লিখি তো PAUL এই লিখি। আমার কেসিপাল বলপেন আছে, একটা বলপেন কোম্পানি ছিল, ওইখানে পাল লেখা হচ্ছে PAUL। দেখুন কেসিপাল বলপেন দেখাবো কি করে। আর 5 মিনিট সময় নেই গুরুজি, আর 5 মিনিট। এই দেখুন ঠিক আছে, KCPAUL BALL PEN, এই হচ্ছে কেসিপাল বলপেন। দেখছেন কত হয়? সবাই করুন, তাড়াতাড়ি করুন। 2 1 3 3 8 কত হয়? যোগ করলে কত হয়? 2 3 2 5 8 5 13 4 5 7 5 11 2 3 2 5 5 7 2 7 8 8 3 11 2 3 2 5 8 5 13 13 মানে 4 4 5 9 9 9 5 14 মানে 5। দেখুন কত হয়, 5 হয় কিনা? হয়, হয় দেখেছেন হয় কত হয়? 5 5 যোগ করলে কত হয়? কেউ লেখেননি এখনো? 5 আপনারা লেখেননি? এই সংখ্যাটা লেখেননি? লিখছি। এটা কত হয়? এই যে কি হলো রে? 5 8 5 13 14 16 20 23 23 24 25 26 27 29 আরে 30 40 এই রে, এটা পড়ে গেছে রে। দেখেছেন 5। আপনারা আমার ফেসবুক ইউটিউব সব জায়গায় নাম লেখা দেখেননি যে KCPAL, এই KCPAL লেখা দেখেন নাই? দেখেছেন? হ্যাঁ, ওখানে কি ইউ আছে? না না ইউ আছে? নেই। নাই। আচ্ছা তাহলে এখানে কি হয়? 2 3 8 8 1 1 3 তোর কি হচ্ছে রে? হ্যাঁ, তাহলে দেখুন এখানে কি হচ্ছে? 2 3 2 5 8 5 13 14 14 3 17 8 সংখ্যা। 8 হচ্ছে। শুনি, আমি এই নামটিকে এখানে কেন আমি পাল ইউ যোগ করলাম আর এখানে কেন আমি ইউ কে বাদ দিয়ে দিলাম? বলেন, আমি তো একজনই ব্যক্তি, আমি কিন্তু একজনই ব্যক্তি, ব্যক্তি কিন্তু পরিবর্তন হয়নি, আমার নামটা পরিবর্তন কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। প্রয়োজনে বলবেন সামনের ক্লাসে দেখাবানি, এখানে বলবেন নাই আছে? এখানে কি কোথাও আমাদের বলবেন আছে? আচ্ছা, সামনের ক্লাসে দেখাবো। ওইখানে পাল লিখছেন, ওইটা আপনার সার্টিফিকেটে ছিল, তাহলে হলো না, ভুল। এবার সঠিকটা বলার চেষ্টা করেন। সার্টিফিকেটে ছিল কার্তিক চন্দ্র পাল। ও আচ্ছা, আমার কেসিপাল বলবেন এই বানান কেন হলো? এটার উত্তর দিতে হবে। বলুন কে পারবেন দিতে? লিটন জয়দার বলুন, সুমন কবিরাজ, রিপন সরকার, সুব্রত কর্মকার, মুজিবুর রহমান সাহেব বলুন। স্যার ওদিন যে পুলিশ লিখছিলেন, পুলিশ মনে আছে উচ্চারণের লাগিয়া? হ্যাঁ হ্যাঁ ওইখানে পিউ নালে এই ইউ লিখছিলেন মনে আছে? পুলিশ হ্যাঁ। পুলিশ হ্যাঁ, ওইটাই তো পুলিশ পুলিশ। ওইটাই ওই তো সিস্টেমে ওই কেন ফর্মুলা। লিখলাম আমি? কেন লিখলাম এটি আমি এখানে ইউ কেন দিলাম আর এখানে কেন দিই নাই? এটার উত্তর দিতে হবে। এই পুলিশের ইউ আর এই ইউ কিন্তু এক আসছে না। আমরা আজকের পার্থক্য বের করার জন্য কিন্তু আমার নামকে তুলে ধরলাম এখানে। স্যার বলফোন তো ব্যবসায়িক প্রতিষ্ঠান, এই জন্য বোধের সংখ্যা করছেন, আর আপনি তো
জ্যোতিষ পেশা করবেন এজন্য শনি সংখ্যা দিয়েছেন, স্যার লেখালে কি করা হয়, কলম দিয়ে লেখালে কি করা হয়, বুদ্ধি দিয়ে এজন্য বুধের সংখ্যা দিয়েছেন স্যার। রিপন সরকার বলছে যে কলমটা হচ্ছে আমার ব্যবসা, তাই বুধের সংখ্যা করার জন্য ইউজ করেছি। আর লিটন জয়ধর বলেছেন যে কলম দিয়ে লেখালে কি হয়, বুদ্ধি বৃত্তির কাজ বৃত্তি হয়, এই জন্য ইউজ করেছি। আর আমি জ্যোতিষ করি বিদায় এখানে ইউটাকে ফেলে দিয়ে 8 করেছি, একমাত্র রিপন সরকার। আর কেউ কিছু মন্তব্য করবেন? হ্যাঁ, জানা নাই স্যার। ওই নিবেদিতা ম্যাডাম, সৈকত ঘোষ। স্যার আপনার পেশাটা হচ্ছে শনির পেশা, এই কারণে আপনি পিএল যোগ করেছেন, ইউটা বাদ দিয়েছেন। মূলত পাল লিখতে পি হচ্ছে প, এ হচ্ছে আকার, আর এল হচ্ছে ল। প্রথম কথা হচ্ছে আমরা বানানের মানটা সবাই তো পি এ ইউএল লেখে, কিন্তু পি এ ইউএল সে লেখে, আমাদের কাছে যখন বিচার করতে আসবে তখন আমরা লিখবো মানটা করব পি এ এল ধরে। 8 আর 1 9 আর 3 12, পালের মান 3 ধরবো, পালের মান ইউ ধরলে হয় 8 আর 1 9 6 15 3 18 9, কিন্তু 9 হবে না, হবে 3। পালের মান আমরা 3 ধরবো। এইবার হচ্ছে কেন করেছি, রিপন সরকার সঠিক উত্তর দিয়েছেন। এটি হচ্ছে ব্যবসা কারক, এটা আমার ব্যবসা। কার্তিক চন্দ্র পাল আমার নিউমারোলজি মান করলে 6 হয়, কিন্তু এটি আমার ব্যবসা। ব্যবসা বুধ, ব্যবসার কারক গ্রহ কে? বুধ। আমি এখানে বুধকে করেছি যে এটা ব্যবসা করার জন্য, বাণিজ্য করার জন্য। জ্যোতিষ জগতে আসছি আমি, জ্যোতিষের পেশা শনি। নিবেদিতা ম্যাডাম এবং রিপন সরকার সঠিকটা বলেছেন, শনির পেশা হচ্ছে জ্যোতিষ, আমি শনিকে বেছে নিয়েছি। ক্লাসের শুরুতেই কিন্তু বলছি আজকে লগ্নটা বাঁধলো শনি, আরে আজকে তারিখ সংখ্যা শনি, আমার লগ্নে শনি, লগ্নের সপ্তম এবং অষ্টম পতি আজকে কি কিছু দেবে? আমার কি বা পেটের মধ্যে আছে আমার দেওয়ার? দেখুন, আমার আজকে যদি থেকেও থাকে তো বেরোবে না, এটাই মূলত আমরা দিয়েই কিন্তু শুরু করেছিলাম। দেখুন, দৈব ভাবে গুরুজি এসে আবির্ভূত হলেন, আমি যদি কিছু ভুল করে থাকি গুরুজি কিন্তু সেটিকে সেরে দিলেন, অর্থাৎ সেরে দেওয়ার জন্য কিন্তু অটোমেটিক আমরা গুরুজিকে এখানে পেয়ে গেলাম দৈব ভাবে। অর্থাৎ বুধ কিন্তু ওখানে কাজ করেছে, শুভ বুধ কিন্তু কাজ করেছে। 29 তারিখে চন্দ্র কাজ করেছে, তার জন্য চন্দ্র তার নিজ গৃহে বসে আছে। তা ভাগ্য তারকে কিন্তু সেইখানে নিয়ে যাবে। অর্থাৎ আমাদের বানানটা নিউমারোলজি বের করতে গেলে এই ইউএল সে লিখে, কিন্তু আমরা লিখবো পি এ এল, এটাই সঠিক, এই নিচেরটা সঠিক, এটা ভুল। এটা আমি ব্যবসা করার জন্য ইউজ করেও কিন্তু সেই বলবেন কোম্পানিকে বাংলাদেশের ম্যাটাডোর, জননী বা ইকোনো এর সমান কোম্পানি কিন্তু আমি বানাতে পারিনি, আমার কোম্পানি কিন্তু বন্ধ হয়ে গেছে। অর্থাৎ চেষ্টা করেছিলাম যে আমি ওইটাকে ব্যবসা করে ভালো মানে ভালো প্রতিষ্ঠিত কোম্পানি করার, কিন্তু আমি কোম্পানি করতে পারিনি। অর্থাৎ কোম্পানিতেই আছি, মানে বেশি পানি ওখানে আর হলো না কোনোদিন, অল্প পানি, অর্থাৎ এই বোতল যেমন খালি, অল্প পানিতে আছি। আগে ছিলেন স্যার কোম্পানিতে, আগে ছিলেন স্যার কোম্পানিতে, ছোট কোম্পানির বড় পদে আছি, ম্যানেজিং ডিরেক্টর, কিন্তু কোম্পানিটা ছোট, পদটা আছে বড়। অর্থাৎ ইউ যোগ করে আমি পদটা বড় পাইছি, কিন্তু কোম্পানিটাকে বড় করতে পারিনি। তাই তো আপনারা পাল বিচার করার ক্ষেত্রে পিএল যাবেন, ভট্টাচার্য ব্যানার্জি সব একই বানান হবে, যেটা আছে ওইটাই হবে, এটার পরিবর্তন হবে না। স্যার সরকার বানান সরকার। চক্রবর্তীর ক্ষেত্রে CHAKRA লেখে লোকে, দেখুন চক্রবর্তী টাইটেলের ক্ষেত্রে আসুন। স্যার সরকার বলেন, একটু সরকার বানান। আচ্ছা বলছি, চক্রবর্তী CHAKRABARTTY, এটা কিন্তু লেখে। আমরা চক্রবর্তী কি লিখবো? আমরা CHAKRO চক্র, এখানে লিখবো বর্তী BO। এইবার মান করুন, এই দুটো একে 7 বানিয়ে দিন, এই দুটো একে ও করে দিন,
দেখেন চক্রবর্তীর মান কত হয় বলুন আপনারা, তাড়াতাড়ি তো আপনাদের হিসাব করা হয়ে যাবে এতক্ষণ। 3 5 3 8 ও লিখে দেয়। দেখুন 3 5 3 8 9 10 11 12 13 7 20 22 22 7 29 31 আচ্ছা 35 আচ্ছা 39 আর 41 4 এটা হবে সঠিক নিউমারোলজির যদি মান বের করতে হয়। এবার সরকার লেখে SARKAR, কেউ ইয়ার লেখে, ইয়ারটা হবে না নিউমারোলজিতে, ইয়ারটা রং। এই ইয়ারটা এটা ক্রস, এইটার মধ্যে নিউমারোলজি মিলবে না। এখানে সরকারের যদি ই ধরা হয় তাহলে ইর মান কত 5, আর মূলত এ ধরলে 1, তাহলে 2 2 2 1 3 3 আর 1 4 আর 2 6 আর 2 8 9 10 11, মানে সরকার হয় 2, কিন্তু মূলত অরিজিনাল সরকারে হবে ও না, হ্যাঁ অরিজিনাল সরকার হবে 2, আর অনেকে ই দিয়ে লেখেন তখন হবে 3 আর 1 4 আর 2 6 আর 2 8 5 13 14 15 সমান 6। এই 6 শুক্র দিয়ে, অর্থাৎ সরকারের 6 শুক্র দিয়ে আপনারা ভাগ্য গণনা করলে সঠিক ভাগ্যের জায়গায় ধরতে পারবেন না। এটিকে যখন চন্দ্র ধরবেন তখন সঠিক জায়গাটা নক করতে পারবেন, অর্থাৎ গ্রহ নক্ষত্র কি অবস্থানে আছে এটা কি খুঁজে বের করা যাবে। আর তার থাকুক আর না থাকুক, তার জন্ম তারিখ সময় জানা থাকুক আর না থাকুক, এটি দিয়ে বের করা যাবে। ক্লিয়ার? এবার সবাই বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন? জি না। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে পারছি স্যার। কে বুঝতে পারেননি বলেন? স্যার মান বার করতে পারি না। হ্যাঁ মান বার করা এখনো, সংখ্যাটি কিভাবে বার করতে হয় ওগুলো জানা নাই। ও কোন সংখ্যার কত মান এটা জানা নেই? না স্যার। আচ্ছা মান আপনাদের সবাই জানে, একজনের কাছ থেকে নিয়ে নিয়েন, আচ্ছা একজনের ঠিক কাছ আছে থেকে স্যার। আপনি চেয়ে নিয়েন। সুমন কবিরাজ থেকে নেব। হ্যাঁ যার কাছ থেকে খুশি নেন, যে কোনো একজনের কাছ থেকে নিয়ে নিয়েন। ওকে স্যার। ঠিক আছে, তাহলে কি আর বুঝতে বাকি আছে? অর্থাৎ শব্দায়িত নাম, যে শব্দটা যেভাবে উচ্চারণ হবে সেইভাবে আমাদের বানানটা লিখতে হবে, তবেই না নিউমারোলজি মিলবে, নচেত মিলবে না। এটি হচ্ছে আমার আজকের মূল আলোচ্য বিষয়। তাহলে আমরা প্ল্যানেট এবং হাতের সঙ্গে নিউমারোলজি বা হাত না থাকলেও নিউমারোলজি দিয়ে তার কোন গ্রহ খারাপ বা ভালো এটি কি আমরা বুঝতে পারলাম কিছুটা? জি স্যার। হ্যাঁ পারলাম। তো সবাইকে শুভ নমস্কার জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আজকের ক্লাস এ পর্যন্ত।